জি ভাই প্লিজ শুরু করি। এটা কি একটু রেকর্ড করা যাবে? বিকজ একটু রেকর্ড করলে ভালো হয়, কারণ পরে এটা ধরে ধরে হয়তো লোকজন আমরা হেডকোড নিতে পারি আর কি। হ্যাঁ, রেকর্ডের স্কোপ আছে। আমি এটাতে আমি এটা এই যে গুগল মিটে একটা ক্রিয়েট করছি, এখন আবার ওই যে অনেকেই জয়েন করতেছে, আবার এদের অ্যাপ্রুভাল দিতে হচ্ছে। এখন এটা দিব না আবার এটা করব, বুঝতেছি না দুইটা একসাথে মেনটেন করবো কিভাবে। তাহলে সবাইকে দ্রুত ঢুকতে বলি। হ্যাঁ, ওইটাই ভালো। এই যে আশফাক একটু গ্রুপে লিখে দাও তো, একটু কষ্ট করে। এই কাউকে কি এটা বলে দিচ্ছে অ্যাক্সেসটা কন্ট্রোল কাউকে দেওয়া যায় কি? এটা না, কাউকে তো দেওয়ার অপশন দেখি না, রিমুভের অপশন আছে। আচ্ছা, আমার স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে এখন? পিপিটি নাকি ওয়ার্ড ফাইল? পিপিটি দেখা যাচ্ছে। পিপিটি দেখা যাচ্ছে। ওকে, আসাদ আমি রেকর্ডিং এর কোনো অপশন পাচ্ছি না, দেখো তোমরা যদি কেউ পাও। কন্ট্রোলিং এ ঝামেলা হচ্ছে। আমাকে শোনা যাচ্ছে হারুন ভাই? হ্যাঁ মুরাদ ভাই, শোনা যাচ্ছে। আমি স্ট্রাগল করতেছিলাম, আমার স্পিকার অন হচ্ছিল না। আপনাকে শোনা যাচ্ছে, কিন্তু আমি স্লাইড টাইপ নড়াইতে পারতেছি না। স্লাইড কি করতে পারছেন না? ও রেকর্ডের অপশন আছে। আচ্ছা, থাকার কথা রেকর্ডের অপশন। রেকর্ডের অপশন আছে তো, শো করতেছে, আপনি ওটাতে ক্লিক করেন হারুন ভাই। টপ রাইট কর্নারে বুঝতেছি না আবার কাটসন। হ্যাঁ, এখানে তো ক্লিক করলাম এবং স্লাইড গুলো আমি মুভ করতে পারতেছি না, উপরে নিচে যেতে পারতেছি না। স্লাইড না, তাহলে আপনি ম্যানুয়ালি করেন। ওই যে স্লাইড ম্যানুয়ালি হচ্ছে না। আপনি 3 ডটে গিয়ে মানে আগে ফুল স্ক্রিন দেন। ফুল স্ক্রিনটা কোন 3 ডট ভাই? এই যে রেড বাটনের পাশে নিচে হ্যান্ড রাইজ এবং রেড বাটন দুইটার মাঝখানে 3 ডট আছে। 3 ডটের ভিতরে গিয়ে আপনি ফুল স্ক্রিন দেন। নিচে আসেন, কার্সারটা নিচে নিয়ে আসেন। হ্যাঁ, পাচ্ছেন না মনে হয়। 3 ডটে গিয়ে ওখানে ক্লিক করলে অপশন বের হবে, অপশনের মধ্যে আপনি ফুল স্ক্রিন দেন। আচ্ছা, নাকি 2 মিনিট লস করে আবার আমি লিংক পাঠাবো, আমি ইয়ে করব, অপারেট করব।
আপনি ভাই, আপনি তাহলে easy হবে আমাদের সবার জন্য। হ্যাঁ মুরাদ ভাই, আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করেন, তাহলে ভাইয়ের ইজি হবে, আমাদেরও প্রশ্ন ব্যাঘাত হবে না। আচ্ছা, আমি তাহলে গ্রুপে দিচ্ছি আমি। এটাতে আসলে আমি কমফোর্টেবল না, আমি পারতেছি না, আচ্ছা মানে আচ্ছা, গ্রুপে আমি দিচ্ছি। slide move হচ্ছে না। আমি বের হয়ে গিয়ে গ্রুপে লিংক দিচ্ছি, আপনারা আপাতত এখানে থাকেন, গ্রুপে খেয়াল রাখেন। স্লাইড ওপেন করেন, এখন সাবসা যাচ্ছে। সরি, আমার একটা কল আসছিল তো, এই কারণে রিসিভ করছিলাম। আমরা 21 জন আচ্ছা, আছি। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। এখন আসলে এই চ্যাপ্টারটা পুরোটাই প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। প্রজেক্ট ম্যানেজমেন্টের থিওরিটিক্যাল পার্ট আমরা মনে হয় ডিসকাস না করে সরাসরি ম্যাথে চলে যাই। থিওরিটা আমরা নিজেরা হয়তো কিছু স্টাডি করছি এবং বাকিটা আমরা নিজেরা কিছু স্টাডি করে নিলাম পরবর্তীতে, নাকি আমাদের কি থিওরি ডিসকাস করার দরকার আছে? না, মনে হয় আমরা ম্যাথ থেকে শুরু করি। ম্যাথ থেকে আর সরাসরি আসলে আমরা এইখানেও আপনি আর্ন ভ্যালু ম্যানেজমেন্টে চলে যেতে পারেন হারুন ভাই, অথবা ডিরেক্ট পার্ট সিএফএম যেতে পারেন। রেকর্ডিং করা যায় নাকি? পরে যদি কেউ মিস করলে শেয়ার করে দেওয়া যাবে গ্রুপে। রেকর্ডিং করলে এখন হোস্ট তো মুরাদ ভাই মনে হয় পারবে। আচ্ছা, দেখি আমি। কেউ যদি মিস করে এখন, যেমন আমি মিস করতেছিলাম জাস্ট ডাক্তারের কাছ থেকে আসি। আচ্ছা, আমার রেকর্ডিং যদি শুরু করা যায় করে দেন, আর আমরা শুরু করি ইন দ্য মিনটাইম। এই স্লাইডটা দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক ডায়াগ্রাম? দেখা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে এই আমাদের এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে, এইগুলা করার জন্য এই সিম্বল গুলো আমাদের বুঝতে হবে। যে কোনো একটা অ্যাক্টিভিটি কি আমরা এই যে সার্কেল দ্বারা বুঝাই, সার্কেলের উপরে থাকে আর্লি স্টার্ট, শেষ ডান পাশ থাকে আর্লি ফিনিশ। মানে একটা অ্যাক্টিভিটি কখন আমরা আর্লি স্টার্ট করতে পারি এবং আর্লি স্টার্ট করলে কখন এটা ফিনিশ হবে, এই টাইমটা এখানে মেনশন করা থাকে। এটার এক্সাম্পল নিচের দেওয়া আছে, নিচের যে দুইটা ফিগার আছে এটাতে দেওয়া আছে। যেমন এ অ্যাক্টিভিটি আর্লি স্টার্ট হলো 0, ফিনিশ হচ্ছে 1। আর এ শেষ হইলে যেহেতু বি অ্যাক্টিভিটি শুরু হবে, তাহলে এ ফিনিশ হচ্ছে 1-এ, আমরা শুরু করতে পারি এটা 1-এ। আর এটা ডিউরেশন যেহেতু 2, তাহলে সেই হিসাবে আমরা 3-এ এটা শেষ করতে পারি। তো এইখানে আপাতত এই ডিটেলসটা আমি না যাই, জাস্ট সিম্বল গুলো বোঝার জন্য। যে কোনো অ্যাক্টিভিটিটা সার্কেল দ্বারা প্রকাশ করা হয়, আর মাঝখানে এর ডিউরেশনটা থাকে 2 দিন, 3 দিন বা 2 উইক বা আওয়ারে থাকতে পারে। আর উপরে নিচে যে জিনিসটা থাকে এটা হলো আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, আর নিচে থাকে হচ্ছে লেট স্টার্ট লেট ফিনিশ। এটা কিভাবে ক্যালকুলেট করে এটা আমরা পরে দেখবো, একটা প্র্যাকটিস করবো, একটা প্র্যাকটিস করলে বাকিগুলো মোটামুটি একই রকম, ওইগুলো আশা করি আমরা পারবো। আর যদি না পারা যায় পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডিসকাস করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইডের মধ্যে অ্যাক্টিভিটির সম্পর্কে? হারুন ভাই, অ্যাক্টিভিটি কার্সর হ্যাঁ। থেকে ইটাকে একটু ডাউন করবেন, এই যে লিংকটা যে স্লাইডের উপর চলে আসছে। হ্যাঁ, এটা মানে না, স্টপে দিয়েন না, তাহলে তো এই হয়ে যাবে। হ্যাঁ, হাইড করে দেন, হ্যাঁ। হাইড বাটন আছে, হাইড করতে ঠিক আছে, চলে গেছে। ওকে। আচ্ছা, এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, যে কোন অ্যাক্টিভিটিটা কার আগে হবে এবং কোনটা কার পরে হবে, এই জিনিসটা টেবিল থেকে বুঝে আমাদের এই ডায়াগ্রামটা ড্র করতে হবে। যেমন এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে বি হবে আসলে এ এর পরে, আর ডি হবে সি এবং বি দুইটার পরে। এইগুলা মোটামুটি হাই লেভেলে এতটুকু বুঝলেই হবে, পরবর্তীতে আমরা এগুলো যখন প্র্যাকটিস করবো এগুলো আরো ক্লিয়ার হবে। প্রথম কি বলছিলেন হারুন ভাই? মানে প্রথম হলো একটা অ্যাক্টিভিটি সার্কেল দ্বারা প্রকাশ করা হয় এবং এই অ্যাক্টিভিটি ডিউরেশনটা থাকে মাঝখানে, আর এটা আর্লি কখন স্টার্ট করা যায় এই ফিগারটা থাকে এখানে, আর্লি ফিনিশ টাইমটা এখানে, লেটেস্ট স্টার্ট এইখানে, লেটেস্ট ফিনিশ এইখানে। এই 5টা ফিগার এখানে থাকে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা অ্যাক্টিভিটির জন্য। আচ্ছা,
এইখানে আমাদের যে এক্সাম্পলটা ম্যাডাম ক্লাসে করাইছিল, এটা যদি আমরা আবার একটু প্র্যাকটিস করি। এখানে কতগুলো অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি গুলোর নাম দেওয়া হয়েছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত, এবং প্রত্যেকটা ডিউরেশন দেওয়া আছে 21, 25, 7, 2, 5, 8, 2। এখন এইখান থেকে যদি আমি নেটওয়ার্ক ডায়াগ্রামটা আঁকতে চাই, আমার যে জিনিসটা লাগবে তা হচ্ছে তার ইমিডিয়েট প্রিডিসেসর, অর্থাৎ এই অ্যাক্টিভিটির আগে কে আছে এটা লাগবে। তো এইটা নরমালি এই ধরনের নেটওয়ার্কের মধ্যে একটা কমন ফরম্যাট থাকে, সবসময় এ দিয়ে শুরু হয় আর লাস্টে যে অক্ষরটা থাকে এটা এই অ্যাক্টিভিটি থেকে শেষ হয়, জিতে হইতে পারে, এইচ বা আই বা যে কোনো একটা থেকে শেষ হয়। তো আমরা নেটওয়ার্কটা যখন আঁকবো, বাম পাশে থাকবে এ এবং ডান পাশে একবারে শেষে থাকবে হচ্ছে লাস্টের যে অ্যাক্টিভিটিটা, এটা মাঝখানে এই অ্যাক্টিভিটি গুলো আমরা সাজাবো কার পরে কে হবে এই ফিগার দেখে দেখে, এবং এটা দিয়ে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করবো। তো আমরা, আমার মনে হয় এই নেটওয়ার্কটা একটু যদি প্র্যাকটিস করি, এইটা কেউ একজন যদি খুলে রাখেন তাহলে বেটার হয়। তাহলে আমরা একটা অন্য স্লাইডে চলে যাই, এখানে গিয়ে একটু প্র্যাকটিস করলাম। এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে শুরুতে আমি যেটা বলছিলাম যে আমাদের সবসময় আমি এখানে কতগুলা অ্যাক্টিভিটি আগেই লিখে রাখছি, ডিউরেশন নাই, এ বি সি ডি এভাবে লিখে রাখছি, এগুলোকে আমরা সাজাবো সবসময়। এটা এ থেকে যেহেতু শুরু হয়, এটাকে আমি এখানে রাখলাম বাম পাশে, আর যেটাতে শেষ হবে এটা আমি ডান পাশে নিব, এটা পরে নিচ্ছি। আপাতত এ এখানে নিলাম। তো এর ডিউরেশন কত, কেউ যদি একজন হেল্প করেন, কারো কাছে খোলা আছে এটা? 21। 21। এর ডিউরেশন আমি 21 এখানে দিলাম। এরপরে আবার ওই স্লাইডে আমি যাই, এর প্রিডিসেসর কিন্তু কেউ নাই, তার মানে এর আগে কেউ নাই, এ থেকেই আমার স্টার্ট। এরপরে হচ্ছে বি, বি এর প্রিডিসেসর হচ্ছে এ, তার মানে এ এর পরে হবে বি, এর পরে হবে সি, দুইটা অ্যাক্টিভিটি হবে। এটা কি আমরা বুঝতে পারছি? এই জায়গায় তো কনফিউশন লাগে। এটা হচ্ছে সিম্পল, মানে মানে কোন কাজটা কার আগে শুরু করা যাবে না, ব্যাপারটা এটাই। হ্যাঁ, এটাই। প্রিডিসেসর মানে হচ্ছে এই কাজটা শেষ হওয়ার পর এটা শুরু করা যাবে। তার মানে আমি যদি একটা একটা করে ধরি, এ তো গেল, এর প্রিডিসেসর কেউ নাই, এটা আমি বসালাম, এটা ডিউরেশন বসালাম। তারপরে দেখেন বি, বি এর প্রিডিসেসর হচ্ছে এ, তার মানে এর পরে আমাকে বি বসাইতে হবে এবং এর ডিউরেশন হচ্ছে 5। এটা আমি বসাই আমার পছন্দ মতো, যে কোনো জায়গায় এক জায়গায় বসাইলাম আপাতত। ফর এক্সাম্পল আমি এইখানেই বসাইলাম, বি এর ডিউরেশন হচ্ছে 5, এবং এ শেষ হইলে যেহেতু বিতে যাবে, তাহলে এইখানে আমি একটা এরো চিহ্ন দিলাম যে এ শেষ হওয়ার পর বিতে যাবে। এতটুকু বুঝতে পারছি আমরা? হ্যাঁ, ওকে। এরপরের অ্যাক্টিভিটিটা হচ্ছে বি চলে গেল, এরপরে হচ্ছে সি, সিও কিন্তু এ এর পরে, মানে এর সাথে কানেক্টেড। এক্স্যাক্টলি। তার মানে আমার সিটা কোন জায়গায় হবে, সিটা আমি এখানে রাখলাম কিন্তু কানেক্টেড হবে এ এর সাথে। মানে বি আর সি এর পরেই শুরু হবে, সোজা কথা। এবং সি এর ডিউরেশন কত? 7। ওকে। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে বা বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি। জি। আমরা প্রয়োজনে আবার মিলাই এটার সাথে। প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে এ, এর আগে কেউ নাই, সো এখান থেকে আমি স্টার্ট করলাম, এই যে এ থেকে আমি স্টার্ট করলাম। আচ্ছা, এর পরে হচ্ছে বি, আমার এই টেবিল অনুযায়ী বি হবে কখন, এ শেষ হওয়ার পরে। তাহলে এ থেকে বি এর মধ্যে একটা আমার এরো হবে, এই যে এ থেকে বি এর মধ্যে একটা এরো হবে, আর ডিউরেশনটা আমি দিয়ে দিলাম। সেম জিনিস হচ্ছে সি, সি হচ্ছে এ থেকে সি এর মধ্যে একটা এরো হবে, এটা হচ্ছে 7। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, তাই তো? ওকে। এরপরটা হচ্ছে ডি, ডি কোথায় হবে? ডি হবে আসলে বি শেষ হওয়ার পর, তার মানে বি থেকে ডি তে একটা এরো হবে। তাহলে আমি ডিটা কোন জায়গায় রাখবো? এই ডিটাকে আমি এইখানে রাখলাম বি এর পরে, জি, এবং ডি এর মান হলো 2। ডি এর মান হচ্ছে 2।
এটা কি ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার। ওকে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে এরপরে ডি এর পরে আছে কি ই। ই ই হবে কোন জায়গায়? সি এখানে কি দেওয়া আছে? সি এবং ডি এস। এই করতে গেলে সি আর ডি শেষ হয়ে আসতে হবে। সি এবং ডি দুইটা থেকে আমার এরো আসবে, তার মানে ইটাকে আমি রাখবো এমন একটা জায়গায় যাতে সি এবং ডি দুইটা থেকেই আসতে পারে। এই যে ইটাকে আমি এখানে রাখলাম, একটা আসবে, ডি থেকে একটা আসবে। এবং এই ই এর মান হলো 5। এবং ই এর মান হচ্ছে 5। কোনো কনফিউশন এখন পর্যন্ত? না, ঠিক আছে। ওকে, এরপরে আছে এফ। এফও কিন্তু সি এবং ডি থেকে আসবে। হ্যাঁ। তাহলে এফ কে এমন জায়গায় বসাতে হবে সি এবং ডি থেকে, যাতে আমি দুইটা এরো নিয়ে আসতে পারি সি এবং ডি থেকে। তার মানে এফটা হবে এই দিকে কোথাও। সি থেকে একটা আসবে, ডি থেকে একটা আসবে। তাহলে এই ক্ষেত্রে একটা আমি সি থেকে দিলাম আর একটা ডি থেকে। কত? 8। 8। এবং ফাইনালি হচ্ছে জি। জি হচ্ছে ই এবং এফ থেকে আসবে। তার মানে ওই হ্যাঁ, ই এবং এফ থেকে। ই থেকে একটা দিলাম আর এফ থেকে একটা দিলাম। ওটার মান হলো 2। এটার ভ্যালু হচ্ছে 2। এই হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম আমি আঁকলাম। দেখতে হয়তো এটা সুন্দর হয় নাই, প্রথমবার আঁকলে আপনার কোনো মতে আমি নেটওয়ার্কটা মিলাইলাম। তারপরে এটা আরো সুন্দর করার জন্য আমি এইগুলারে আর একটু ইয়া করতে পারি, কি জানি বলে, আর একটু বড় করে দিতে পারি। না, বিউটিফিকেশন প্রয়োজন নাই, আমরা বুঝতেছি। বিউটিফিকেশন প্রয়োজন নেই, হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি থাকে বলেন, আমরা কোন পার্টটা কিভাবে বসাইছি। এটা আসলে হাতে কলমে করতে পারলে ভালো হইতো, কিন্তু অনলাইনে আমার মনে হচ্ছে একটু বলি, সবাই যদি আমরা একটু খাতা কলম নিয়ে নিজেরাই আঁকি এটা আরো ইজি হবে, কারণ নিজেরা সামনে আঁকতে পারলে। কম্পিউটার অ্যাক্সেস তো নরমালি আরো সুন্দর করে আঁকা যায়, একটু গ্যাপ দিলে অ্যারো গুলা প্রপারলি দিয়ে, মানে কোন কাজটার পরে কোনটা করতে হবে, কোনটা না করে কোনটা করা যাবে না, এতটুকুই। ওকে, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে এ থেকে জি পর্যন্ত পৌঁছার জন্য হয় এখন আমার কয়েকটা পাত আছে। কেউ একজন বলি প্রথম পার্টটা কি আছে? এ সি এফ জি। এ সি কি বললাম? এফ এফ জি। এ সি এফ জি। আমরা একটা সিম্পল ভাবে বলি, এ সি ই, সহজটা আগে বলি, ঠিক আছে? এ সি ই জি। এই পাতের ডিউরেশন কত? 21 যোগ 7 যোগ 5 যোগ 2, তাহলে কত হয়? 35। 35। একটা পাত গেল। সেকেন্ড আরেকটা পাত এই সি তে আসার পর আমি ই তে না গিয়ে এফ হয়ে জি যাই, তাহলে এটার কি হবে? এ সি এফ জি 38। এটা হচ্ছে 21 প্লাস 7 প্লাস 8 প্লাস 2 সমান কত? 38, তাই তো? আর কি পাত আছে? আর কেউ যদি বলেন। A B D F G। এ বি ডি এফ জি। এ বি ডি এফ জি। তাহলে এটা ডিউরেশন কত হচ্ছে? 21 5 2 যোগ 2 যোগ 8 8 যোগ 2।
তাহলে টোটাল কত হলো? 10, 17, 38। আর কোনো পাত আছে এখানে? এ বি ডি এ বি ডি তারপর ই তে যে তারপর জি তে যাচ্ছে এ বি ডি ই জি, ই জি। হ্যাঁ, এটা হচ্ছে কত? 21 যোগ 5 আর যোগ 2 যোগ 5 যোগ 2। 2 যোগ 5 যোগ 2 কত হলো? 27, 28, 28 আর 7, 35। এই তো। তো এইখানে লংগেস্ট পাথ যেটা, এটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ এই ক্ষেত্রে আমাদের দুইটা, এইটাও এবং এইটা, এই দুইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এখন এইখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে এখানে আসলে কিছুই নাই, কিছু বের করতে বলে নাই। তারপরেও আমরা এখান থেকে যেসব জিনিস বের করতে পারি, প্রথমত থাকতে পারে যে এটার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকা, ক্রিটিক্যাল পাথ বের করা, তারপরে থাকতে পারে যে এখানে যদি কোনো অ্যাক্টিভিটি ক্রিটিক্যাল পাথে না থাকে তাহলে তার স্ল্যাক বের করা। স্ল্যাকটা বের করার জন্য তার আগে ক্রিটিক্যাল পাথটা যেটা, এটাকে আমি একটু মার্কিং করি। এ সি এফ জি, এ সি, এটাকে আমি একটু যদি অন্য কালার দিই, এ সি এফ জি, এটা একটা ক্রিটিক্যাল পাথ। এটা হচ্ছে এ বি ডি এফ জি, এ বি ডি তারপরে এফ জি। এই দুইটা হচ্ছে ক্রিটিক্যাল পার্ট গুলাকে আমি লাল কালার করলাম, আর বাকিগুলো হচ্ছে নর্মাল কালার। এখন প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ক্রিটিক্যাল পাথের মধ্যে আছে, শুধুমাত্র ই নাই, তাই না? তো ই নাই, এটার জন্য হয়তো এটার জন্য শুধুমাত্র স্ল্যাক আসবে, বাকিগুলোর জন্য স্ল্যাক আসবে না। স্ল্যাকটা কিভাবে ক্যালকুলেট করে, এটার জন্য আমরা এটাতে একটু এক্সারসাইজ করি। এই এ যে অ্যাক্টিভিটিটা আছে, এই এ অ্যাক্টিভিটি স্টার্টিং হবে 0-তে। যে প্রথম কাজটা স্টার্টিং টাইম হচ্ছে 0। আমরা আর্লি স্টার্টটা দেই এদিকে বাম পাশে। শুরুতে যে আমরা সিম্বলটা দেখাইছিলাম যে অ্যাক্টিভিটি, তার উপরে বাম পাশে হচ্ছে আর্লি স্টার্ট, আর ডান পাশে হচ্ছে আর্লি ফিনিশ। 0-তে যদি স্টার্ট করি, এটা ফিনিশ হবে কখন? 21 দিন পরে। হ্যাঁ, 21 দিন পরে। তাহলে আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ, এই দুইটা আমরা পাইলাম। এটাতে কারো কোনো কনফিউশন আছে? না, কোনো কনফিউশন নাই। আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ, এর আর্লি স্টার্ট এটা 0 হবে যেহেতু এর আগে কোনো অ্যাক্টিভিটি নাই, আর এটা যেহেতু 21 দিন লাগে, তাহলে এটার আর্লি ফিনিশ হবে 21 দিন। ক্রিটিক্যাল পাথে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ক্রিটিক্যাল পাথে যে অ্যাক্টিভিটি গুলো থাকে, আমাদের যে লাল মার্কিং করা যেগুলো আছে, এগুলার আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এবং লেট স্টার্ট লেট ফিনিশ একই হয়। কি কারণে একই হয় এটা আমরা পরে দেখবো, আপাতত এটা বসায় রাখি। কিভাবে হয় এটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, তাহলে এই অ্যাক্টিভিটি আমার শেষ। কেউ একজন বলেন বি অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট কখন হবে? 21, 22। না না, 22 না, এটা আসলে ইআই 21। ওইটা যখন শেষ হবে তখন শুরু, মাঝখানে আর কোনো গ্যাপ নেই। তাহলে বি অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট 21 এর আগে আমার শুরু স্টার্ট করার সুযোগ নাই, যেহেতু এ অ্যাক্টিভিটি শেষ হইতে 21 দিন লাগতেছে।
তার মানে 21 নাম্বার দিন আমি এটা শুরু করতে পারবো, তাই তো? এটা কি বুঝতে পারছি আমরা সবাই? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আরেক বলেন এই অ্যাক্টিভিটির আর্লি ফিনিশ কত হবে? 21 আর 5 যোগ হলো 26। 26. 21 এর সাথে 5 যোগ করলে 26। আর এটা যেহেতু ক্রিটিক্যাল পাতে আছে, তাহলে এর আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এবং লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ সেম। এটা আপাতত এখানে বসায় রাখলাম, পরে আমরা মিলাবো। ক্রিটিক্যাল পাথ হইলে কি আর আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এবং লেট স্টার্ট লেট ফিনিশ কি একই হবে? একই। ক্রিটিক্যাল পাথ হইলে হ্যাঁ, শুধুমাত্র ক্রিটিক্যাল পাতে, ক্রিটিক্যাল পাথ ছাড়া হইলে এটা ভিন্ন হবে। এবং এইটার মধ্যে যে গ্যাপ, এই যে লেটেস্ট ফিনিশড এবং আর্লি ফিনিশ, এই দুইটার মধ্যে যে গ্যাপ, এটাকে বলা হয় স্ল্যাক। এই স্ল্যাক ক্রিটিক্যাল পাতে আসলে 0। এই দুইটা থেকে একটা থেকে আরেকটা মাইনাস করলে 0, এবং ক্রিটিক্যাল পাথ ছাড়া হারুন ভাই নিচেরটা কুশাদ। হ্যাঁ, বুঝি নাই। নিচে লেট স্টার্ট লেট ফিনিশটা একবার বলেন। আসলে আমি কোশ্চেনটা বুঝি নাই, নিচের কোনটা? লেটেস্ট ফিনিশ। হ্যাঁ, লেট স্টার্ট আর লেট ফিনিশটা আরেকবার বলতে বলবো আর কি। ও লেটেস্ট, এটা আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা হিসাবটা মিলাবো, আপাতত জাস্ট কপি করে রাখতেছি। লেটেস্ট স্টার্ট এবং ফিনিশটা আমরা এখনো মিলাই নাই। একটা জিনিস মনে রাখবেন, আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ হিসাব করতে হয় বাম পাশ থেকে, ফরওয়ার্ড পাস বলে এটাকে। আর লেটেস্ট ফিনিশ এবং লেটেস্ট স্টার্ট হিসাব করতে হয় উল্টা দিক থেকে। তো উল্টা দিক থেকে এখন আমরা আসি নাই, যখন করব তখন এগুলো মিলাবো। ঠিক আছে, লেটেস্ট ফিনিশ এবং লেটেস্ট স্টার্ট আপাতত আমরা স্কিপ করি। আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশটা আমরা বোঝার চেষ্টা করি, ওইটা পরে ক্লিয়ার হবে। এখন আরেকজন আমাকে বলেন সি অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ কত হবে? 7 যোগ করলে হবে, তাহলে আর্লি স্টার্ট হবে 21, কারণ এটা পরে এটা শুরু করতে হবে, এর আগে শুরু করতে পারবো না। আর এটার 21 আর্লি ফিনিশ হবে 7 দিন যোগ করলে যা হয়, অর্থাৎ 28। ওকে, আর এটা আমি আপাতত কপি করে রাখি, যেহেতু এটা ক্রিটিক্যাল পাতের মধ্যে আছে, এটা এখানে রাখলাম, পরে মিলাচ্ছি। ওকে, এবার ডি। ডি এর আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ কত? আরেকজন বলেন। 26, 28. ডি হচ্ছে বি শেষ হওয়ার পর যেহেতু, তাহলে এর আর্লি স্টার্ট হচ্ছে 26, আর 2 দিন যোগ করলে হয় 28। 20. আর এটা যেহেতু ক্রিটিক্যাল পাতে আছে, তো এটা সেম কপি করে আমি নিচে বসাই দিলাম। এবার এফ এর আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ কেউ একজন বলেন। স্টার্টিং 28, আরেকজন 26, 34 নাকি ভাই? 26 হবে কেন? আপনি এইটা শেষ করার পরে তো এটা করবেন, তাই না? 28 বলছি। সো এটা শেষ হবে আমার কত দিনে? 28 দিনে। তাহলে 28 এর আগে আমার শুরু করার সুযোগ নেই। 28, হ্যাঁ। সরি, 20, 28, 36। 36 ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? আরিফিন ভাই মনে হয় নাকি? ভাই বুঝতে পারছি, ওই যে মানে ই হয়ে যায় আর এটা কি। শেষ হইলে আমি এটা শুরু করতে পারবো। সো এটা শেষ হচ্ছে যেহেতু 28-এ, তার মানে আমি এটা শুরু করতে পারবো, আর্লিতে শুরু করতে পারবো 28, এবং শেষ হবে হচ্ছে 28 আর 8 36। 36 হ্যাঁ, আর এটা যেহেতু ক্রিটিক্যাল পাতে আছে, তো এটাকে আমি আপাতত এখানে টেস্ট করে রাখলাম এটাকে। এখন আরেকজন বলেন ই। ই এর আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ কত হবে? ইটা দেখেন কার উপর ডিপেন্ডেন্ট? সি এবং ডি এর উপর ডিপেন্ডেন্ট।
সি এবং ডি দুইটা শেষ হইলে তারপরে কিন্তু আমি শুরু করতে পারবো। সি শেষ হবে কত 28 দিনে, আর ডি শেষ হবে কত 28 দিনে। তার মানে কি এটা 28 দিনে আমি শুরু করতে পারবো। এটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, যদি দুইটা বুঝতে ভিন্ন পারছি। টাইম হইতো তখন কি ম্যাক্সিমামটা নিতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি একটা 28 দিন একটা 30 দিন হইতো, যেহেতু দুইটা শেষ হওয়ার পর আমি অ্যাক্টিভিটি শুরু করব, তার মানে কি সেকেন্ডটা শেষ হওয়ার পরে, তার মানে ম্যাক্সিমাম যেটা সেটা নিতাম আমি। একটা 28 একটা 30 হইলে আমি 30 নিতাম। ঠিক আছে, ওকে। এইটা যেহেতু লাল না, মানে ক্রিটিক্যাল পাথের মধ্যে না, এইটার কিন্তু আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এবং লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ সমান হবে না। এটা আপাতত আমি কপি করলাম না, বেরোটা কপি করে রাখতে পারি, পরে আমি অ্যাডজাস্ট করলাম। এটা সমান হবে না, এটা পরবর্তীতে আমি অ্যাডজাস্ট করব। আচ্ছা, এবার জিতে, জি এর আর্লি স্টার্ট কত হবে? এটা কি 36 হবে? এটা 36 হবে। এটা 36 এফ এর উপর ডিপেন্ড করে, ই এর উপর ডিপেন্ড করে, কিন্তু দুইটাই শেষ হওয়ার পর আমি এটা শুরু করতে পারবো। যদিও ই আগে শেষ হয়ে যাচ্ছে 33-এ, কিন্তু 33-এ আমার এটা শুরু করার সুযোগ নেই। এটা শেষ শুরু করবো আমি 36-এ, আর ফিনিশ হবে 38-এ। কি ক্লিয়ার সবার কাছে? আর জি যেহেতু ক্রিটিক্যাল পাতে আছে, এটার লেটেস্ট ফিনিশড এবং লেটেস্ট স্টার্ট সেমই হবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না, এই পর্যন্ত নাই কোশ্চেন। কোয়েশ্চেন থাকলে করেন, পরবর্তীতে মানে এখন ক্লিয়ার হয়ে যাক। না, পরবর্তীতে আচ্ছা এটা হারুন ভাই, এটা শুধুমাত্র কি ক্রিটিক্যাল পাথগুলোর উপরই আমরা শুধু এটা করবো, অন্য কোনো লাইনে করবো না, ঠিক না? না না, আমার তো সব অ্যাক্টিভিটিতেই করতে হবে। তার মানে ক্রিটিক্যাল পাথ এখন 38 দিন যেটা আছে, মানে ওটাই হাইয়েস্টের উপর করবো না, যে 4টা বেড়েছে 4টার জন্যই করবো? না, এখানে তো মানে পাতের জন্য করি না, আমি অ্যাক্টিভিটির জন্য করছি, যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার এখানে টোটাল অ্যাক্টিভিটি আছে কয়টা? 4 আর 3 7টা অ্যাক্টিভিটির জন্যই করছি। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য স্টার্টিং টাইম ফিনিশ টাইম, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ টাইম এটা বের করছি। এখন লেটেস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশটা আমি বের করব। কিভাবে বের করব? এটার জন্য আমার যেতে হবে উল্টা দিক থেকে। প্রথমে হলো গিয়ে লাস্ট যে অ্যাক্টিভিটি আছে জি, এখান থেকে আমি পাইতেছি কি প্রজেক্ট ডিউরেশন হতেছে আমার 38 দিন। তার মানে এটার লেটেস্ট ফিনিশ হবে 38, এরপরে করার সুযোগ নেই। এটা কি আমাদের কাছে ক্লিয়ার? যেহেতু প্রজেক্ট ডিউরেশন 38, তাহলে জি অ্যাক্টিভিটির লেটেস্ট ফিনিশ টাইম হবে 38, এরপরে করার সুযোগ নেই। জি ওকে, লেটেস্ট ফিনিশ যদি 38 হয়, তাহলে এটা করতে লাগে 2 দিন, তাহলে লেটেস্ট স্টার্ট কত? 36। 36। ক্রিটিক্যাল পাথের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এরকম হবে, অর্থাৎ উপরে যেটা ছিল 2 যোগ করে এই স্টার্টের সাথে 2 যোগ করে ফিনিশ বের করছি, এখানেও ফিনিশ থেকে 2 মাইনাস করে এটা বের করবো, এবং সবগুলোর জন্য এই 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 জিনিসটাই হবে। কিভাবে হবে? এটার জন্য যে 36 হলো, 36 হচ্ছে লেটেস্ট স্টার্ট, তাহলে এফ এর জন্য লেটেস্ট ফিনিশ কত হবে? এফ এর জন্য লেটেস্ট ফিনিশ 36, কারণ হচ্ছে এইটা স্টার্ট হওয়ার আগে আমার এটা শেষ করতে হবে, সো এটা হচ্ছে 36। হারুন ভাই, মানে লেটেস্ট স্টার্ট মানে কি কত দেরিতে শুরু হবে না? লেটেস্ট স্টার্ট মানে ম্যাক্সিমাম কত দেরি করে আমি শুরু করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এটার ফিনিশ টাইম যদি আমি 36 পাই, তাহলে এটা স্টার্টিং টাইম এটার ডিউরেশন করে মাইনাস করলেই হচ্ছে এটা পেয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাই বের করতে পারি, যেগুলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিতে সব সমান হবে। এইখানে যে ই অ্যাক্টিভিটিটা আমার ক্রিটিক্যাল পাতে নাই, ই এর জন্য আমি খালি বের করি, আর বাকিগুলো তো আমরা বুঝতে পারতেছি যে সমান সমান হচ্ছে। কিভাবে সমান হচ্ছে? এটা 28 যেহেতু লেটেস্ট স্টার্ট, এটার লেটেস্ট ফিনিশ হবে 28। সেম জিনিস, এটা লেটেস্ট স্টার্ট যেহেতু 26, এটা লেটেস্ট ফিনিশ হবে 26।
এটা 21, এটা 21 হবে। ক্রিটিক্যাল পাথের মধ্যে কোনো ভেরিয়েশন নাই। সমস্যা আমাদের ডিফারেন্সটা আসবে হলো নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে, যেমন ইটা খেয়াল করে দেখেন উল্টা দিক দিয়ে আসতেছে। জি এর আগে হচ্ছে জি স্টার্ট করতে পারতেছি 36 এ, তাহলে আমি সর্বশেষ ফিনিশ করতে পারবো কবে? 36 এ তো 36 এ আমি ফিনিশ করতে পারবো। 36 এ যদি ফিনিশ করি তাহলে এটা আমার স্টার্ট করতে হবে কবে? 31 31। মানে টোটাল 3 দিন দেরি করতে পারবো, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আমরা সবাই বুঝতে পারছি এই পার্টটা? এর লেটেস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশ। জি ভাই, হারুন ভাই তো ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলেন ভাই। আরেকবার বলি, ওকে সমস্যা নেই। অ্যাক্টিভিটিটা খেয়াল করেন, অ্যাক্টিভিটির পরে হচ্ছে জি এর স্টার্টিং টাইম কত? 36, তাই না? জি ভাই জি। তাহলে 36 যদি স্টার্টিং টাইম হয়, কে আমি শেষ করতে পারি ম্যাক্সিমাম কবে? 36। এর আগে যদি শেষ করতে পারি ফাইন, কিন্তু ম্যাক্সিমাম আমি ওয়েট করতে পারি 36 পর্যন্ত। ওয়েট করলে আমার প্রজেক্টের ডিউরেশন চেঞ্জ হবে না। এটা যেহেতু 36 আছে, এটা সর্বশেষ লেটেস্ট ফিনিশ টাইম করতে পারবো 36 এ। আর 36 এ যদি ফিনিশ করি তাহলে এটা ডিউরেশন হচ্ছে 5, সেই হিসাবে আমি লেটেস্ট স্টার্ট করতে পারি 31 এ। আর আর্লি স্টার্ট তো আমি আগে দেখছি, 28 এ আমি স্টার্ট করতে পারি, শেষ করতে পারি 31 এ। তখন 31 এ শেষ করে তো আসলে লাভ নাই। কারণ কি? কারণ হচ্ছে জি আসলে ডিপেন্ড করে হইলো এবং এফ দুইটার উপর। এফ এর জন্য যেহেতু 36 দিনের আগে সে শুরু করতে পারতেছে না, তাহলে এইটারেও আমি 36 দিনে শেষ করতে পারি। তাহলে নন ক্রিটিক্যাল পাথের যে অ্যাক্টিভিটি গুলো আছে, এদের আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ, লেটেস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশের সাথে সমান হবে না। এখানে একটা গ্যাপ থাকবে, এতদিন আমি ওয়েট করতে পারি। এটাই হচ্ছে আসলে স্ল্যাক ভ্যালু। স্ল্যাক ভ্যালু হচ্ছে আসলে এই 36 মাইনাস 33 3 দিন, এনে হচ্ছে 28 বা 31 মাইনাস 28 3 দিন। এই 3 দিন আমি ওয়েট করতে পারি। ভাই আর্লি ফিনিশটা কি, মানে এর ক্ষেত্রে আর্লি ফিনিশ এটা ক্লিয়ার হয় নাই, এটা কি একই হবে নাকি? এর ক্ষেত্রে আর্লি ফিনিশ হচ্ছে, দেখেন এর স্টার্টিং হচ্ছে কখন? সি এবং ডি শেষ হওয়ার পর। সি ডি, হ্যাঁ হ্যাঁ রাইট। সি এবং ডি শেষ হচ্ছে কত দিনে? দুইটাই 28 দিনে শেষ হচ্ছে। 28। তাহলে আর্লি স্টার্টটা আপনি কত করতে পারেন? এটা শেষ হওয়ার সাথে সাথে 28 এ শেষ স্টার্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে 28 এ যদি আর্লি স্টার্ট করেন, এটা ডিউরেশন হচ্ছে 5 দিন, তাহলে আর্লি ফিনিশ হবে কত? 28 আর 5 33। তাহলে আর্লি স্টার্ট আর আর্লি ফিনিশ হলো 28 এবং 33। আর লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ এটা হলো উল্টা দিক থেকে। আর্লি গুলো বের করতে হয় ফরওয়ার্ড পাসে, আর লেটেস্ট ফিনিশ এবং লেটেস্ট স্টার্ট বের করতে হয় ব্যাকওয়ার্ড পাসে, উল্টা দিক থেকে ক্যালকুলেট করে। তো এইটার ক্ষেত্রে যেহেতু ক্রিটিক্যাল নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি মাত্র একটা, এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা আসলে সহজ। আরো কয়েকটা প্রবলেম আছে যেগুলোতে নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি, ওইগুলা যদি প্র্যাকটিস করা হয় তাহলে আপনাদের কাছে এই জিনিসগুলো হয়তো আর একটু ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে আমার স্ল্যাক হচ্ছে শুধুমাত্র অ্যাক্টিভিটির জন্য 3 দিন। 3 দিন মানে আমি 3 দিন এটারে ডিলে করতে পারবো। 3 দিন যদি ডিলেও করি তাহলে টোটাল প্রজেক্ট ডিউরেশনে কোনো চেঞ্জ হবে না। 38 দিন 38 দিনই শেষ করা যাবে। হ্যাঁ, এখানে আমি একটু যদি একটু বলি, আমি জানি না সামনে হারুন ভাই দেখা যাবে কিনা। এটা হচ্ছে যখন আমরা সামনে যাই, মানে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ যখন আমরা হচ্ছে বের করি, তখন আমরা হচ্ছে বড়টাকে বাছাই করি। হ্যাঁ, যেরকম যে একটা জায়গায় যখন হচ্ছে 2টা পয়েন্ট থাকে, সে আপনার হচ্ছে ইতে হচ্ছে আর্লি ফিনিশ হয়েছিল 33, এফ এ হচ্ছিল 36। তো আমরা এখানে বড়টাকে নিতে হয়েছে জি এর আর্লি স্টার্ট হিসেবে। কিন্তু আমরা যখন ব্যাকে আসবো, যদি এরকম কোন পয়েন্ট থাকে যেটাতে হচ্ছে 2টা বিন্দু হচ্ছে কানেক্টেড, মানে 2টা পাথ হয়ে কানেক্টেড বা পয়েন্ট কানেক্টেড, তখন হচ্ছে ছোটটাকে হচ্ছে নিতে হবে। হ্যাঁ, তার
লেট স্টার্ট লেট ফিনিশ হিসাবে। হারুন ভাই ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে একটা কত আগে শুরু করতে পারি আর এদিক থেকে আসলে কত দিন পর্যন্ত দেরি করা যাবে এই। হ্যাঁ হ্যাঁ হারুন ভাই, যে টু বি অনেস্ট আরেকবার একটু বলেন ভাই, ওই যে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ, এই ফিগারটা একটু আরেকবার একটু আমাদের বলেন, মানে এর ক্ষেত্রে, নন ক্রিটিক্যাল ইসের ক্ষেত্রে আচ্ছা, ফিগারটা কি হবে? আপনি ফিগারে দেখেন অ্যাক্টিভিটিটা কার কার উপর ডিপেন্ডেন্ট। অ্যাক্টিভিটিটা হচ্ছে সি এবং ডি, এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। এই দুইটা শেষ হওয়ার পর আপনি শুরু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। এখন সি এবং ডি শেষ হচ্ছে কোনটা কবে? সি শেষ হচ্ছে আর্লি ফিনিশ হচ্ছে 28 দিন এবং ডিও আর্লি ফিনিশ হচ্ছে 28 দিন। যদি 28 না হয়ে কোনো কারণে এটা একটা 30 হইতো ফর এক্সাম্পল, জি, এটা 30-এ শেষ হচ্ছে আর এটা 28-এ শেষ হচ্ছে, তাহলে আপনি কবে শুরু করতে পারবেন? 28 দিনে শুরু করতে পারবো না, এই যে এটা যে 30-এ শেষ হচ্ছে, এটা দুইটার উপরেই তো ডিপেন্ডেন্ট। ডি তো 30-এ শেষ হচ্ছে। ও আচ্ছা, ডি যদি 30-এ শেষ হয় তাহলে তো 30 আর্লি স্টার্ট হবে 30। হ্যাঁ এইটাই, যে দুইটার উপর ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে দুইটাই শেষ হলে তারপরে আপনি এটা শুরু করতে পারবেন। দুইটা শেষ না হলে শুরু করতে পারবেন না। আমাদের এখানে দুইটা 28 ছিল, এই কারণে ইজি ছিল কম্পারেটিভলি ক্যালকুলেশন। এটা 28-এ শেষ হবে, এটা 28-এ শেষ হবে, তাহলে এটা আমি সবচাইতে তাড়াতাড়ি যত সম্ভব শুরু করতে পারি এটা হলো 28 দিনেই। এটা 28-এ শেষ হচ্ছে, এটাই আমি 28 দিনে শুরু করতে পারি। ঠিক আছে, এটা হলো আর্লি স্টার্ট হিসাবটা। আর্লি স্টার্টটা ডিপেন্ড করে আগের অ্যাক্টিভিটির উপর। আগের অ্যাক্টিভিটি শেষ হইলে সাথে সাথে আমি শুরু করতে পারতেছি। হ্যাঁ জি। আর্লি স্টার্ট গেল, আর্লি স্টার্টের পরে হলো আর্লি ফিনিশ। আর্লি ফিনিশ কখন হবে? স্টার্টের পরে ফিনিশ। স্টার্টের পরে কয়দিন লাগতেছে আমার? 5 দিন কাজটা করতে লাগতেছে। 5 দিন, জি জি। সেই হিসাবে আর্লি ফিনিশ হচ্ছে আমার 33 দিন। 33 দিন। ওকে, এখন লেটেস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশ ক্যালকুলেট করার জন্য আমার উল্টা দিক থেকে আসতে হবে। এইটা এর উপর ডিপেন্ড করতেছে জি। জি স্টার্ট করতেছেন আপনি কততে? 36 দিনে। 36 দিনে স্টার্ট করতেছেন, তার মানে কে আপনার শেষ করতে হবে কবে? 36-এর মধ্যে শেষ করতে হবে। সর্বোচ্চ ওয়েট করতে পারবেন 36 পর্যন্ত, তাহলে এটার লেটেস্ট ফিনিশ হবে 36। এরপরে আর যেতে পারবে না। 37-এ যদি এটা ফিনিশ করেন তাহলে তো এটা শুরু করতেছে পারতেছেন না। তাহলে এটার লেটেস্ট ফিনিশ হচ্ছে 36। আর 36 যদি লেটেস্ট ফিনিশ হয় আর এই কাজটা করতে লাগবে 5 দিন, সেই হিসাবে লেটেস্ট স্টার্ট করতে পারি আমি 31-এ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বটমেরটা হলো রিভার্স ক্যালকুলেশন। হ্যাঁ, এটা হলো রিভার্স ক্যালকুলেশন। ভাই হ্যাঁ, যে এখানে সি পয়েন্ট যেটা, যে আগের স্লাইডটা দেখি, হ্যাঁ মানে সি পয়েন্ট তো হচ্ছে আপনি বললেন যে হচ্ছে ক্রিটিক্যাল পাথের তো সেম। যদি এটা কোনোভাবে ক্রিটিক্যাল পাথ না হইতো তাইলে এইটার আর্লি লেট স্টার্ট লেট ফিনিশ হচ্ছে আপনার যে হচ্ছে 31 আর এফ এর হচ্ছে 28। এখানে 28টা নিতে হচ্ছে, মানে ব্যাকে আসলে অলওয়েজ ছোটটা নিতে হবে। মানে একাধিক ঘর থাকলে বা একাধিক পয়েন্ট থাকলে তখন এটা হচ্ছে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ব্যাকে যখন যাব তখন হচ্ছে ছোটটা নিব। এখানে সি যেমন ব্যাকে গেলে মিনিমাম আর ফ্রন্টে গেলে ম্যাক্সিমাম নিতে হবে। রাইট রাইট রাইট, আমি এটাই বলতে চাচ্ছি। এরকম আরেকটা টেবিল যদি দেখেন, আরেকটা টেবিল মনে হয় দেখলে আর একটু ক্লিয়ার হবে। এই যে এইখানে এই ফিগারটা কি দেখা যাচ্ছে? এই স্লাইডে দেখা যাচ্ছে? স্লাইড 26 লেখা আছে। জি জি দেখা যাচ্ছে। এইটার মধ্যে নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি অনেকগুলো আছে, এইগুলোর মধ্যে এই গ্যাপটা আছে। আমি এই সলিউশনটা দিয়ে দিছি আপনাদেরকে। এটা যদি মিলান তাহলে হয়তো আর একটু বোঝা যাবে। আমরা চাইলে এই প্রবলেমটা একটু দেখাতেন একটু, তাহলে কমপ্লেক্সিটি ওটা তো ইজি ছিল, এটা একটু কমপ্লিকেটেড। একটু বেশি কমপ্লেক্স,
এটা তো এটাতে এটা তো আসলে করা আছে, এই কারণে ডিসকাস করাটা একটু টাফ। যদি মুছে করতে পারতাম তাহলে ভালো হতো। না না আপনি করা অবস্থায় বুঝান, করা অবস্থায় বুঝান, সময় নেই, বলেন, অসুবিধা নেই। করা অবস্থায় যদি বুঝাই তাহলে এখানে এ বি সি প্রত্যেকটার আমার অ্যাক্টিভিটি ডিউরেশন দেওয়া আছে এবং পাত আছে অনেকগুলো, 6টা পাত আছে। 6টা পাতের মধ্যে ক্রিটিক্যাল পাত আছে লাল, যেটা মার্ক করা আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল পাত। এখন এ অ্যাক্টিভিটিটা যদি আমরা ধরি, অ্যাক্টিভিটিটার আমার স্টার্টিং তো 0 আর এর ডিউরেশন যেহেতু 1, তাহলে আর্লি স্টার্ট হচ্ছে 0, আর্লি ফিনিশ কত হবে? 1 যোগ করে 1, তাই তো? কোনো কনফিউশন এখানে? আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশে একের এ অ্যাক্টিভিটির ভাই আমরা এইটা নিজেরা করে ফেলাটা বেটার হবে, কারণ আমাদের আগেই তো হবে, তো অলরেডি 10টা বাজে অলমোস্ট, আর অনেক কিছু তো বাকি। হ্যাঁ, আমার মনে হয় আমরা একটু ইয়াতে দেখি, কি জানি বলে, ওই আমার ওয়ার্ড ফাইলটাতে দেখি যেটা শেয়ার করছি, এটার মধ্যে সবগুলো প্রবলেম আমি করে দিছি। এখানে দেখেন যদি কারো কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয়, আমরা মনে হয় এগুলো এখানে আমি সবগুলো করে দিছি, এগুলো পরে ডিসকাস করতে পারি। আপাতত আমার মনে হয় চ্যাপ্টার শেষ করে 11টার মধ্যে আমরা ডিসকাশনটা শেষ করার জন্য আমি বলি, ওই যে ক্রিটিক্যাল পাথ যেটা বের করলেন না, কোনো কিছু আঁকতে হবে না, সরাসরি ওখান থেকে মুখস্থ বলে দেন, ওইটাই সবচেয়ে বেস্ট। বাকিটা সবাই যাদের মতো বুঝতে পারে, কারণ যে ক্রিটিক্যাল পাথ রাখলেন, নন ক্রিটিক্যাল, ওখান থেকে আপনি ধরে ধরে করার দরকার নেই, ইট উইল টেক টাইম। বলেন, ওইখান থেকেই বলে দেন, একবারে মুখেই বলে দেন। আচ্ছা, এটার মধ্যে তাহলে আমি মানে কয়েকটা এক্সাম্পল বলি, যে এইখানে আর্লি স্টার্ট হচ্ছে 0, এটা ডিউরেশন যেহেতু 1, তাহলে আর্লি ফিনিশ হচ্ছে 1। বি এর ক্ষেত্রে আর্লি স্টার্ট হবে 1, যেহেতু এ শেষ হওয়ার পর আমি বি শুরু করব, তাহলে আর্লি স্টার্ট হচ্ছে 1 আর এর ডিউরেশন হচ্ছে 4, সেই হিসাবে আর্লি ফিনিশ হচ্ছে 5। সেম জিনিস ই এর ক্ষেত্রে আর্লি স্টার্ট হচ্ছে 5, এটা শেষ হওয়ার পর যেহেতু এটা আমি শুরু করব, আর এটা ডিউরেশন যেহেতু 6, সেই হিসাবে আর্লি ফিনিশ হচ্ছে 5 আর 6 11। ই এর উপর ডিপেন্ড করতেছে যেহেতু জি, তাহলে জি শুরু করতে পারতেছি আমি 11তে, আর্লি স্টার্ট 11 এবং আর্লি ফিনিশ হচ্ছে 18। সেম জিনিস আই এর আর্লি স্টার্ট হচ্ছে 18 এবং আর্লি ফিনিশ হচ্ছে 4 দিন যোগ করে 22। এখন এরকম সিমিলারলি আমি অন্যান্য অ্যাক্টিভিটির জন্য ওইভাবে বসাইতে পারি। যেমন ডি এর ক্ষেত্রে ডি এর আর্লি স্টার্ট কত হবে? ডি যেহেতু এর উপর ডিপেন্ডেন্ট, আর্লি স্টার্ট হবে 1, যেহেতু এটা 1 এ শেষ হচ্ছে, আর এটার আর্লি ফিনিশ হচ্ছে 8, এই 7 দিন যোগ করার পর এফ জি সবগুলো বের করলাম, বের করে ফাইনালি আই পর্যন্ত আসলাম। তাহলে আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ হচ্ছে 18 22, আর এটা যেহেতু ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল পাথের লেটেস্ট ফিনিশ এবং লেটেস্ট স্টার্ট সবগুলো সেম হবে, এটাও হবে 18 22। এখন প্রশ্ন হচ্ছে এইচ এর লেটেস্ট ফিনিশ কত হবে? যেহেতু আই কে আমার 18তে শুরু করতে হচ্ছে, তাহলে এইচ কে আমি লেটেস্ট ফিনিশ করতে পারবো 18তে, যদিও আর্লি স্টার্ট হচ্ছে, আর্লি ফিনিশ হচ্ছে 17। এটা কি আমরা খেয়াল করতে পারতেছি যে এটা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এই দুইটার মধ্যে কিন্তু আমার গ্যাপ আছে। কি কারণে গ্যাপ আছে? যে এইটা 18তে আমি শুরু করতে পারবো, এটা 18তে আমি শেষ করলেও হবে, আমার 17তে শেষ করা জরুরি না। আর এখান থেকে 9 মাইনাস করলে লেটেস্ট স্টার্টটা হচ্ছে তখন 9। সেম জিনিস এই অ্যাক্টিভিটিটার লেটেস্ট ফিনিশ হচ্ছে 9, সো এটার আগে হচ্ছে ডি, ডি এর লেটেস্ট ফিনিশ হবে 9, এটার লেটেস্ট স্টার্ট যেহেতু 9, আর 9 আর এটা ডিউরেশন যেহেতু 7, এটা আমি শুরু করতে পারি 2। তো এই ক্ষেত্রে এই যে লাল ছাড়া যে অ্যাক্টিভিটি গুলো আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা খেয়াল করলে দেখবো উপরে এবং নিচের মধ্যে টাইমের একটা গ্যাপ আছে। এটাই হচ্ছে স্ল্যাক, যে পরিমাণ টাইম আমি ওয়েট করতে পারবো। আমার মনে হয় এইরকম যে এক্সাম্পল গুলো আছে এই চ্যাপ্টারে একবার শেষের দিকে, এইগুলা সবগুলা যেহেতু আমি করে দিছি, এগুলো একটু দেখেন, দেখার পর প্রয়োজনে আমরা পরে ডিসকাস করব। আপাতত আমরা একটু সলিউশনটাতে চলে যাই। এটা আমরা শেষ করি আর আধা ঘন্টায়। আমার ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। এটা আমি অলরেডি আজকে শেয়ার করছি আপনাদের সাথে।
প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে, এই রেড কালার পার্টটা হচ্ছে কমপ্লিটেড অংশ, আর এটা কি কালার বলে, ব্লু কালারই বলেন। প্ল্যান্ড অংশ। এখানে 4টা অ্যাক্টিভিটি আছে, এখান থেকে বাজেটেড কস্ট ফর ওয়ার্ক পারফর্ম এটা বের করতে বলছে। দুইটা জিনিস বের করতে বলছে, বাজেটেড কস্ট ফর ওয়ার্ক শিডিউল, কি পরিমাণ শিডিউল করা আছে, মানে কতটুকু হওয়ার কথা আর কতটুকু হয়েছে, এই দুইটা বের করতে বলছে এই এক্স টাইমে। এক্স টাইমে প্রথমত যদি আমরা একটু খেয়াল করি, প্রথম যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটি এক্স টাইমের মধ্যে কিন্তু 18K পুরোটাই হয়ে যাওয়ার কথা এবং হয়ে গেছে। প্ল্যান্ড অ্যাক্টিভিটি 18 এবং এক্সিকিউশনও 18। সেকেন্ডটা হচ্ছে 10K হচ্ছে প্ল্যান্ড অ্যাক্টিভিটি, এর 80% এক্সিকিউশন হয়েছে। আর সি এর একটা সার্টেন পোর্শন এখানে দেওয়া আছে, এটা আমরা ক্যালকুলেট করতেছি পরে। তাহলে শুরুতে যদি আমি প্ল্যান্ড অ্যাক্টিভিটি বের করতে চাই, এর প্ল্যান্ড হইতেছে 18, বি এর প্ল্যান্ড হচ্ছে 10 পুরোটাই হওয়ার কথা এই কালো দাগের আগে। সি এর ক্ষেত্রে প্ল্যান্ড হচ্ছে কত? প্ল্যান হচ্ছে 80% শেষ করব, 80%। বাকিটা এক্স এর পরে। ওকে, প্ল্যান্ড হচ্ছে 80%, তার মানে 20 এর 80% হচ্ছে 16, আর ডি এর প্ল্যান্ড হচ্ছে 15%, 40 এর 15% হচ্ছে 6। তাহলে প্ল্যান্ড ভ্যালু হচ্ছে আমার 18, 10, 16 এবং 6, সব মিলে হইল গিয়ে 50K। এতটুকু কি বুঝতে পারছি আমরা, যে এই 4টা অ্যাক্টিভিটির কালো দাগ পর্যন্ত আমার কতটুকু হওয়ার কথা, এটা আমি সাম করলাম। আর আর্ন ভ্যালু হচ্ছে আসলে কতটুকু আমি অ্যাকচুয়ালি করছি হইলো এই লাল পোর্শন গুলা, এটার 18K পুরাটাই, এটার 10 এর 80%, 10 এর 80% মানে হচ্ছে 8K, এই 8। এরপরটা 70%, 20 এর 70% মানে হচ্ছে 14। এরপরটা হয়েছে আসলে কত? 0%। এখানে এই চ্যাট জিপিটিতে করছি তো এটা ভুল দিছে, এটা আসলে 0 হবে, এটা 0 হবে, এটাও 0 হবে, এটা 15%। তাহলে এক্সিকিউটেড হচ্ছে আসলে 40K, এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটা আছে, এই তিনটে যোগ করলে হয় 40K। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? এই ছবিটা তো কোশ্চেনে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ছবিটা কোশ্চেনে থাকবে, ছবিটা কোশ্চেনে, মানে এটাই হলো কোশ্চেন। জি জি, ঠিক আছে। ছবিটা কোশ্চেনে না দিলেও কিন্তু মানে আপনাকে ওই যে বার গুলার লেংথ ওগুলা যদি বলে দেয় তাও কিন্তু বের করা যায়, এটা আর কি। মানে ছবিটা হয়তো আর লাগতে নাও ছবি পারে, না হলো এটা অ্যাটলিস্ট আপনার একটা বার চার্ট তো থাকবে, না হলে এটা মানে ফিগার পাবো কই? অথবা যেটা থাকতে পারে পরবর্তীতে আরেকটা এক্সাম্পল আছে, ওর মধ্যে টেবিউলার ফর্মে দেওয়া আছে, টেবিউলার ফর্মে দেওয়া থাকবে যে এতটুকু প্ল্যান ছিল, এতটুকু এক্সিকিউটেড। টেবিলের ফর্মই মূলত দেওয়া থাকবে, ছবি দেবে না। সেটাও হইতে পারে। আমরা যদি পরের অঙ্কটাতে যাই, এটা তো আমরা করছি অলরেডি, এটাতে ক্রিটিক্যাল পাথ বের করছি। এইটা এই নেটওয়ার্ক ডায়াগ্রামের 2টা পার্ট আছে, একটাকে বলে সিপিএম, ক্রিটিক্যাল পাথ মেথড। ক্রিটিক্যাল পাথ মেথডে যে জিনিসটা থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য একটা টাইম ডিউরেশনই থাকে। পার্টে যে জিনিসটা থাকে, পার্ট আর ক্রিটিক্যালের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। এই ক্ষেত্রে যেটা থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য 3টা ডিউরেশন দেওয়া থাকে, এই 3টা ডিউরেশন থেকে অ্যাভারেজ করে আমি একটা ক্যালকুলেট করে নিব। যেমন এখানে এই অ্যাক্টিভিটির জন্য আমার ডিউরেশন দেওয়া আছে 3টা, 10, 22, 28। এই 3টার অ্যাভারেজ বের করে আমি নিব। অ্যাভারেজ বের করার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে অনুযায়ী আমি আসলে করব, করে একটা টাইম এক্সপেক্টেড বের করে নিব, এইটা হচ্ছে তার ডিউরেশন। এবং এই ডিউরেশন বের করার পর তারপরে সিপিএম এর মতো কাজ, তারপরে আমি এই নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো, নেটওয়ার্ক ডায়াগ্রাম ক্রিটিক্যাল পাথ আঁকবো, এখান থেকে আর যা যা লাগে। সিপিএম এবং পার্টের মধ্যে ডিফারেন্সটা কি কি আমরা বুঝতে পারছি? সিপিএম এ থাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা ডিউরেশন, ফিক্সড ডিউরেশন, 4 দিন, 5 দিন বা 10 দিন যাই থাকে, একটা ফিক্সড ডিউরেশন থাকে। কিন্তু পার্টের ক্ষেত্রে যেটা থাকে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য
তিনটা ডিউরেশন থাকে, এই তিনটার এভারেজ, তিনটা ডিউরেশনের আবার আসলে একটা নাম আছে। একটা হচ্ছে প্রথমটা যেটা হচ্ছে এটা হলো গিয়া মোস্ট পেসিমিস্টিক, আর মাঝখানটা হচ্ছে কি জানি বলে মোস্ট লাইকলি, লাস্টেরটা পেসিমিস্টিক। একটা অপটিমিস্টিক, একটা পেসিমিস্টিক, আর একটা হলো মোস্ট লাইকলি। তো মোস্ট লাইকলিটারে আসলে ওয়েট বেশি দেওয়ার জন্য এটাকে 4 দিয়ে গুণ করে, আর এটা একটা যোগ করে, এটা একটা যোগ করে, টোটাল 6টা, এই 6টা ভাগ করে এভারেজ বের করে। এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল এভারেজ বের করে। মোস্ট লাইকলিকে 4 বার নিচে, আর অপটিমিস্টিকরে একবার, পেসিমিস্টিকরে একবার, এই টোটাল 6টা সংখ্যা নিচে, এটা 6 দিয়ে ভাগ করে এভারেজ বের করে। এই কারো কোনো কোশ্চেন পার্ট এবং সিপিএম নিয়ে এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আমরা কি বুঝতে পারি? হারুন ভাই, এই যে এভারেজটা বেরোচ্ছে এটাই তখন ওই সিপিএম এর যে অ্যাক্টিভিটি করছিলাম ওইটাই আর কি, তাই তো? ওইটাই আর কি, হ্যাঁ ওইটাই আর কি। তবে পার্টের মধ্যে আরেকটা অংশ আছে, সেটা হলো স্ট্যান্ডার্ড ডি মাইনাস এ ডিভাইডেড হোল স্কয়ার। আগের ফর্মুলা এইটা লাগবে এই কারণে, মনে করেন একটা প্রজেক্টের ডিউরেশন আসছে 38 দিন, 38 উইক ফর এক্সাম্পল। এখন প্রশ্নের মধ্যে থাকতে পারে যে এটা 35 উইকে শেষ করার প্রবাবিলিটি কত। তখন আমরা এই যে ভেরিয়েন্স বের করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে জেড ভ্যালু বের করব, জেড ভ্যালু থেকে এই 38 উইকের আগে বের করার জন্য 36 এ যেভাবে অঙ্কটা করছিলাম এরকম একটু বাড়তি আছে। তো এটা আমরা একটু দেখাচ্ছি। প্রথমত আমার এটা হচ্ছে টোটাল টেবিল থেকে প্রত্যেকটার জন্য আমি টার্গেট টাইম বের করলাম, সরি এক্সপেক্টেড টাইম বের করলাম, আর হচ্ছে সিগমা স্কোয়ার বের করলাম। সিগমা স্কোয়ার বের করার পর এলো সিগমা স্কোয়ার, প্রত্যেকটার জন্য সিগমা স্কোয়ার বের করার পর এখান থেকে আমি ক্রিটিক্যাল পাথ বের করব। এই ক্রিটিক্যাল পাথের সিগমা গুলো যোগ করে এটাকে বলা হয় প্রজেক্টের সিগমা স্কোয়ার, আর এটাকে স্কোয়ার রুট করলে তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাইলাম। এটা হচ্ছে ক্রিটিক্যাল পথের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই দুইটা পাওয়ার পরে ওই জেড এর ফর্মুলাতে ফেলবো। জেড ইকুয়ালস টু আমাদের যে ছিল মনে আছে x মাইনাস x বার ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ওই ফর্মুলাতে ফেলবো। এই ক্ষেত্রে টি মানে হচ্ছে আসলে আমার বের করতে চাই যে 35 উইকে হবে তার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে 35, আর এই টি হচ্ছে আমার এইগুলো সবগুলো যোগ করে যেটা হয়েছে এই যে 38 ক্রিটিক্যাল পাথের যে ডিউরেশনটা, এই 38 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান আসছে হলো -0.92। জেড এর ভ্যালু -0.92 হইলে এটা জেড টেবিল থেকে বের করতে হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.1736। তার মানে এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই ইনটু 100 দিলে 17.36% প্রবাবিলিটি হচ্ছে 35 উইকের আগে এটা শেষ করা যাবে। কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, এখানে জেড ভ্যালুটা যদি -0.94 হয়ে না হয়ে যদি শুধু +0.94 হইতো তাহলে কিভাবে বের করা লাগতো? +0.4 হইলে জেড টেবিলে তো যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালু থাকে না, আমাদের তো কার্ভটা থাকে হইলো ওই যে আগে করেছিলাম না স্ট্যাটিস্টিক্সে যে প্লাস থাকলে 1 মাইনাস কি একটা করা লাগে, এরকম কিছু করা লাগবে এখানে? না এরকম কিছু লাগবে না। প্লাস হইলে এটা 50% এর বেশি হবে, মাইনাস হইলে 50% এর কম হবে। আচ্ছা, বাট আমরা যে স্ট্যাটসে করেছিলাম মনে আছে প্লাস হইলে কি 1 থেকে মাইনাস করা লাগতো কি একটা ছিল? ওইটার মধ্যে তো আরো ছিল এইখানে, এটার জন্য আমার মাইনাস করতে হবে না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখানে যা আসে সরাসরি ওইটাই। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। ওই কিছুক্ষণ আগে যেটা ছিল ওই যে বার চার্টের মতো, এটা এবার টেবিউলার ফর্মে দেওয়া আছে, যে 3টে অ্যাক্টিভিটি দেওয়া আছে। এর এক্সপেক্টেড কারেকশন করলেন না যে একটা অঙ্কেতে এই রিভাইজ কপিটা একটু পাঠিয়ে দিন আমার গ্রুপে। রিভাইজ কপিটা, আচ্ছা ঠিক আছে, আমি এই রিভাইজ এটা পাঠিয়ে দেব। আচ্ছা, এইটা টেবিউলার ফর্মে দেওয়া আছে। টেবিউলার ফর্মে এনে 3টে অ্যাক্টিভিটি দেওয়া আছে, এক্সপেক্টেড কস্ট দেওয়া আছে, ডিউরেশন এবং এক্সপেক্টেড স্টার্ট টাইম, কোনটা কখন স্টার্ট হবে, কমপ্লিশন ডেট, এক্সপেক্টেড পার্সেন্টেজ অফ কমপ্লিট, তারপরে অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট, আর অ্যাকচুয়াল কস্ট টু ডেট। এটা টেবিউলার ফর্মে দেওয়া আছে। এখন প্রশ্নে যে জিনিসটা বলছে, ক্যালকুলেট cost performance index of the project using earned value management technique. It is currently day 20, 20তম দিনে
সিপিআই কত হবে এটা বের করতে বলছে। সিপিআই একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। আর্ন ভ্যালুটা আমরা আগে বের করি, অ্যাকচুয়াল কস্টটা তো আমাদের কাছে আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট এই তিনটে যদি আমি যোগ করি তাহলে অ্যাকচুয়াল কস্ট পেয়ে যাচ্ছি। কারণ আর্ন ভ্যালুটা কত, এক্সপেক্টেড কমপ্লিশন হচ্ছে এই জিনিসটা দেওয়াও থাকতে পারে বা ক্যালকুলেটও করে নেওয়া লাগতে পারে। আমরা আসি 20তম দিনে, প্রথম অ্যাক্টিভিটিটা 0তম দিনে শুরু হয়ে 10তম দিনে শেষ হওয়ার কথা, তাহলে 20তম দিনে এটা কি 100% কমপ্লিট, তাই তো? এক্সপেক্টেড কমপ্লিশন হচ্ছে 100% এবং অ্যাকচুয়ালিও 100% কমপ্লিট হয়েছে। প্রথমটা কি আমরা বুঝতে পারছি? প্রথম অ্যাক্টিভিটিটা আমরা প্রশ্নের 20তম দিনে আসি, 20তম দিনে প্রথম অ্যাক্টিভিটি স্টার্ট টাইম হলো 0 আর কমপ্লিশন টাইম হচ্ছে 10, সেই হিসাবে 20তম দিনে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এক্সপেক্টেড কমপ্লিট 100% হয়ে যাওয়া উচিত, এই কারণে এটা 100%। সেকেন্ডটা খেয়াল করে দেখেন, এটা স্টার্ট টাইম হচ্ছে 8ম দিন এবং শেষ হওয়ার কথা 22 দিনে, তাহলে 20তম দিনে কতটুকু শেষ হবে? 8 থেকে 22 টোটাল কত? 14 দিন না? 8 থেকে 22 টোটাল 14 দিন। 14 দিনের মধ্যে আজকে যেহেতু আমরা 20তম দিন আছি, তাহলে কত দিন হইলো? 12 দিন হইলো, তাহলে 12 ডিভাইডেড বাই 14 অর্থাৎ 85% কমপ্লিট হওয়ার কথা। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। অ্যাকচুয়াল 90 দেখাচ্ছে কেন? এটা হলো অ্যাকচুয়াল আর এটা হলো এক্সপেক্টেড। ঠিক আছে। এক্সপেক্টেড মানে প্ল্যান, তুমি প্ল্যান করছো যে 20তম দিনে 85% হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমি আসলে বেশি করে ফেলছি। এরপর একটাও সেম জিনিস, আমরা 20তম দিনে আসি, 18 দিন থেকে 30তম দিনে শেষ হওয়ার কথা, তার মানে টোটাল 12 দিন। 12 দিনের মধ্যে আজকে যেহেতু 20তম দিনে আসি, তার মানে 2 দিন হয়েছে, 2 ডিভাইডেড বাই 12 মানে 16%। এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 25%। এই টেবিলটা তো আমরা বুঝতে পারছি নাকি? ওকে, এটা যদি বুঝতে পারি, এরপরে হচ্ছে আমার তাহলে আর্ন ভ্যালু কত, অ্যাকচুয়াল যতটুকু কমপ্লিট হয়েছে এটার আমি সাম করব, এটাই হচ্ছে আর্ন ভ্যালু। প্রথম অ্যাক্টিভিটি 100% অ্যাকচুয়াল কমপ্লিট, তার মানে আর্ন ভ্যালু হচ্ছে 100,000। সেকেন্ড অ্যাক্টিভিটি 3,25,000-এর মধ্যে 90% কমপ্লিট হয়েছে, এত টাকা। থার্ড অ্যাক্টিভিটি 25% কমপ্লিট হয়েছে, এত টাকা। টোটাল আর্ন ভ্যালু হচ্ছে এই তিনটার সামেশন, অর্থাৎ 4,05,000 টাকা। এটা বুঝতে পারছি? আর্ন ভ্যালু কত আমরা এই টেবিলেই করতে পারতাম, এখানে আর্ন ভ্যালু দিয়ে জাস্ট এটা ক্যালকুলেট করে এখানে সাম করলে হতো। আর্ন ভ্যালুটা তো ভাইয়া অ্যাকচুয়ালের উপর না? আর্ন ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালের উপর, তাহলে আর্ন ভ্যালু হচ্ছে 4,05,000 আর প্ল্যান ভ্যালু হচ্ছে এইটা হচ্ছে আসলে ইয়ার উপর এক্সপেক্টেড যেটা এটা। তাহলে প্ল্যান ভ্যালু এই পার্সেন্টেজ গুলো যদি আমি বসাই, তাহলে প্ল্যান ভ্যালু হওয়ার কথা 3,86,000। এই দুইটা গেল। ফাইনালি হচ্ছে সিপিআই অর্থাৎ কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। কস্ট পারফরমেন্স ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। তাহলে এক্সপেক্টেড ভ্যালু হলো 4,05,000, আমরা আগে বের করছি, এই যে এখানে 4,05,000 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 3,27,000 অর্থাৎ 1.045। সিপিআই 1 এর চাইতে বড়, তার মানে কি? এই ফর্মুলাটা খেয়াল করেন, সিপিআই ইকুয়ালস টু আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। এটা 1 এর চাইতে বড় হইতে পারে কখন? যখন উপর একটা নিচেরটার চাইতে বড় হয়, মানে কাজ বেশি হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়াল কস্ট যা হয়েছে তার চাইতে আমি আর্ন করছি বেশি, তার মানে প্রজেক্টের যে প্ল্যান আছে প্ল্যানের চাইতে আমি আগায় আছি, আর যদি ছোট হয় তাহলে পিছিয়ে আছে। তাহলে এই প্রশ্নটাই এর লাস্টে দেওয়া আছে সিপিআই ইকুয়ালস টু 1.045, এটা একের চাইতে বড়, তার মানে হচ্ছে প্রজেক্ট ইজ আন্ডার বাজেট, মানে বাজেটের মধ্যে আছে। ইট ইজ পারফর্মিং কস্ট ইফিসিয়েন্টলি। কারো কোনো কোয়েশ্চেন এটা থেকে? আগে যে প্রবলেমটা ছিল ওইটা আর এটা মোটামুটি সিমিলার, ওটা ছিল বার চার্টের মতো আর এটা হলো টেবিলের ফর্ম। হ্যাঁ, এই যে বারে যে এক্সটা ছিল ওইটা কি এই যে 20 ডেজ? ওই এক্সট্রা হচ্ছে 20 ডেজ এর ক্ষেত্রে। ওকে, এরপরে এইটাতে দেখেন, প্রশ্নটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটাতে কি চাইছে। একটু বড় করি।
এখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে, প্রিডিসেসর দেওয়া আছে। ড্র দ্য ক্রিটিক্যাল পাথ ডায়াগ্রাম, তার মানে আমার নেটওয়ার্ক রাখতে হবে, এখান থেকে ক্রিটিক্যাল পাথ আপনার আইডেন্টিফাই করতে হবে। শো আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেটেস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ। অর্থাৎ আমরা একবার প্রথম এক্সাম্পলটাতে যেভাবে করছিলাম এইভাবে এটা ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস। শো দ্য ক্রিটিক্যাল পাথ দেখাইলাম। What would happen if activity F was revised to take 4 days instead of 2? এই F অ্যাক্টিভিটিটা 2 দিনের জায়গায় যদি 4 দিন হয় তাহলে কি হবে? তো বাকি জিনিসগুলো তো আর ডিসকাস করার কিছু নাই, এগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করছি। এইটা 4 দিন হলে যে জিনিসটা হবে, এটা ডিউরেশন F যেখানে আছে 4 দিন হলেও ক্রিটিক্যাল পাথে কোনো চেঞ্জ হবে না। এটা যদি 4 দিন হয় তাহলে এটা মনে হয় 18 ছিল, 18 জায়গায় হয়তো 20 হবে, কিন্তু ক্রিটিক্যাল পাথ আগে থেকে যেটা 22 ছিল ওটা 22ই থাকে। এটা আনসারটা এখানে লেখা আছে। এই যে if activity F is revised to 4 days instead of 2, the project completion shifts to 23 days, but the critical path remains the same. মানে ও যেহেতু ক্রিটিক্যাল, এই অ্যাক্টিভিটিটা যেহেতু ক্রিটিক্যাল পাথের ভিতরে ছিল না, এই জন্য যদি ক্রিটিক্যাল পাথের ভিতরে থাকতো তখন আবার চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, ক্রিটিক্যাল পাথের মধ্যে ছিল না, এটা 2 দিন বাড়াইলেও তারপরেও ক্রিটিক্যাল পাথে আসে না। এমনও হইতে পারতো এটা 2 দিন বা 10 দিন বাড়াইলে এটা ক্রিটিক্যাল পাথের মধ্যে নতুন করে চলে আসতে পারতো। এরকম হইলে তখন বলতে আমরা আনসার দিতাম যে এটারে 10 দিন বাড়াইলে এটা তখন ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয়ে এইটা হবে নতুন ক্রিটিক্যাল পাথ। বাইরে ক্রিটিক্যাল পাথে না আসলেও কি এরকম আলাদা কালার দিয়ে দেখাতে হবে ক্রিটিক্যাল পাথটা, যেরকম আপনি ডেট দেখাচ্ছেন? না না, এটা রেড দেখাইছি, এটা আমার বুঝার জন্য ইয়ার মধ্যে জানি বলে পরীক্ষার খাতার মধ্যে ইয়া লিখে ফেলবেন, পার্টটাই লিখে ফেলবেন ABEGI। এটা হচ্ছে প্রয়োজনে আপনার বোঝার জন্য প্রয়োজনে ওইটা একটু মোটা দাগ দিয়ে করতে পারে, সমস্যা নেই। ওকে, দ্যাটস গুড। আচ্ছা ভাই, এটা ক্রিটিক্যাল পাথে না আসলেও জি অ্যাক্টিভিটিটা তো আবার এটার উপরে নির্ভরশীল। তো এইটা যদি 2 দিন পিছায় যায়, আলটিমেটলি জিটাও তো 2 দিন পিছায় যাচ্ছে। হ্যাঁ, না আপনার এইটা আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এগুলো হয়তো চেঞ্জ হবে, কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল পাথের উপর কোনো চেঞ্জ আসবে কিনা, এই ধরনের কোশ্চেনটা কোনো না, প্রশ্নটার মধ্যে ক্রিটিক্যাল পাথের উপর চেঞ্জ আসবে কিনা এটা না মনে হয়। প্রশ্নটা এটা না মনে হয়, প্রশ্নটা হচ্ছে না, কোশ্চেনটা ছিল যে কি হবে যদি 2 দিন বাড়ানো হয়, কি হবে? 2 দিন বাড়াইলে হলে পিছাবে। যদি পুরো প্রজেক্টের আর্লি স্টার্ট আর্লি ফিনিশ নতুন করে ক্যালকুলেট করতে গেলে এটা ডাবল টাইম লাগবে, ওইটাতে মনে হয় আমরা না যাওয়াই উচিত। শুধুমাত্র ভাই আমি বলি, এখানে ধরেন যে সিম্পলি যদি আপনি হচ্ছে যে 8 এর পরে হচ্ছে F এর 2 যোগ করে 10 হয়েছে না, হ্যাঁ এখানে 8 এর পরে 4 যোগ করে হবে কত? 8 আর 4 12। যেহেতু উপরে 11 আর নিচে 12, তার মানে বড়টাই আমার নিতে হবে। তো পরে জি এর এখানে স্টার্টিং টাইম হয়ে যাবে 12, সো দ্যাট 12 প্লাস হচ্ছে 7 হয়ে যাবে 19। 19 থেকে আপনার হচ্ছে এই 19টা আবার হচ্ছে আয়ের স্টার্টিং পয়েন্ট হবে, 19 আর 4 হবে 23। ডিউরেশনটা শুধু এইটাই চেঞ্জ হবে, আর হয়তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে গেলে কিছু ক্যালকুলেশন চেঞ্জ হতে পারে। তার মানে আনসারটা তাহলে আনসারটা তাহলে কি হচ্ছে আমাদের, যে 2 যদি এটা বাড়ে চেঞ্জ হচ্ছে ভাই, আনসার তো তাহলে হচ্ছে আপনার ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে যে হচ্ছে মোহাম্মদ ভাই তাহলে আমাদের আনসারটা এরকম হওয়া উচিত যে কিছু অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বা লেটেস্ট স্টার্ট লেটেস্ট ফিনিশ চেঞ্জ হবে, কিন্তু ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হবে না, তাই তো? ভাই এত কিছু না বলে আনসার বলে দিবেন, এখন 22 দিনের জায়গায় 23 দিন লাগবে, শেষ একদিন বেড়ে যাবে। আর আপনার ক্রিটিক্যাল পাথটা এটা বলে দিলেন, শেষ, দ্যাটস ইট। হ্যাঁ, আমার মনে হয় শুধুমাত্র বলার দরকার নাই যে ওইখানে 4 দিন চেঞ্জ হলে ক্রিটিক্যাল পাথে তো হয় এবং 30 দিনে শেষ হয়। হ্যাঁ, এতটুকু বললেই হবে। আচ্ছা, এরপরে পার্টের আর একটা প্রবলেম, এটা ওই আগে যেভাবে দেখছিলাম আমরা এ এম বি আছে। আমরা একটা প্রশ্ন ছিল আগেরটাতে। জি বলেন। এখানে স্ল্যাক কোনটা? এখানে স্ল্যাক হবে ক্রিটিক্যাল পাথ ছাড়া যেগুলো আছে সবগুলোতেই স্ল্যাক আছে। ক্রিটিক্যাল পাথের শুধুমাত্র স্ল্যাক হয় 0, কারণ উপরেরটা নিচেরটা একই ভ্যালু। এখন আপনি যে কোনো একটা অ্যাক্টিভিটি ধরেন, ফর এক্সাম্পল সি ধরলেন, সি এর দেখেন আর্লি স্টার্ট হচ্ছে 1 আর লেটেস্ট স্টার্ট হচ্ছে 4, তাহলে এর স্ল্যাক হচ্ছে 5 দিন, এটা ওয়েট করতে পারবে। লাল মার্কিং ছাড়া বাকি সবগুলাই স্ল্যাক সবগুলাতে স্ল্যাক নেওয়া যাবে? সবগুলাতে স্ল্যাক পজিটিভ, লাল মার্কিং গুলাতে স্ল্যাক হবে 0।
ঠিক আছে। ক্রিটিক্যাল পথে স্ল্যাব হয় 0। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হারুন ভাই স্ল্যাকের ডেফিনিশনটা কি এখানে বুঝতেছি স্ল্যাকের ডেফিনেশন হলো কোনো একটা অ্যাক্টিভিটিকে আপনি কতটুকু ডিলে করতে পারেন যাতে প্রজেক্ট ডিউরেশন চেঞ্জ না হয়। একটা প্রজেক্টের ডিউরেশন স্ল্যাক মানে হচ্ছে, আমি হারুন ভাই বলি, স্ল্যাক মানে হচ্ছে অলসতা করার সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যেখানে ধরেন যে হচ্ছে আপনি চাইলে 2 সপ্তাহ আগেও করতে পারেন অথবা 2 সপ্তাহ পরেও করতে পারেন, বাট স্ল্যাক মানে হচ্ছে কয় সপ্তাহ আপনি হচ্ছে অলসতা করতে পারবেন এই। হ্যাঁ, কিন্তু এই অলসতার জন্য প্রজেক্ট টাইম কিন্তু চেঞ্জ হবে না, প্রজেক্ট টাইম যা ছিল তাই থাকবে। বুঝতে পারছি, রাইট রাইট। থ্যাংক ইউ। এই প্রবলেমটা হচ্ছে সেম আমরা ওই যে পিআরটি এটার ক্ষেত্রে যেটা বলছে, ক্যালকুলেট এক্সপেক্টেড টাইম এন্ড ভেরিয়েন্স, দেন ড্র দ্য ক্রিটিক্যাল পাথ ডায়াগ্রাম, শো দ্য আর্লি স্টার্ট আর্লি ফিনিশ ক্রিটিক্যাল পাথ, এবং ফাইনালি এই প্রজেক্ট 34 উইকে শেষ হবে, তার প্রবাবিলিটি কত। আগে যে একটা করছিলাম ওটার মতোই, এটা আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন ওই আগের ফর্মুলার মতো আমরা করি। এই ক্ষেত্রে দেখেন জেড এর ভ্যালু পজিটিভ আসছে, পজিটিভ এসে এটার প্রবাবিলিটি 50% এর বেশি, 65% আসছে। এটা আমাদের লাস্ট প্রবলেম, 11টায় শেষ হয়ে যাবে আশা করি। এইটা বোঝার জন্য এটা একটু ক্রিটিক্যাল। আমি আজকে দিনের বেলা একটা দিছিলাম, স্ন্যাপ দিছিলাম, ওইটার জন্য কিছু ক্রিটিক্যাল পথে কিছু অ্যাক্টিভিটি কস্ট বাড়ায়া সময় কমানো যায়। এটা করলে প্রজেক্ট টাইম, টোটাল প্রজেক্ট টাইম কমে। তো এইটা কমানোর জন্য কোন কোন অ্যাক্টিভিটিতে আমরা ক্র্যাশিং করতে পারবো, এটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটার জন্য আবার একটু স্লাইডে দিতে হবে। এই যে এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, 4টা অ্যাক্টিভিটি এ বি সি ডি। এখানে নেটে আমরা যদি 2টা পাতা আছে, একটা এ বি ডি আর এ সি ডি। এ বি ডি এর ডিউরেশন কত? 2 আর 5 7, 7 3 10, আর এ সি ডি হচ্ছে 4 আর 2 6 3 7। তার মানে আমার ক্রিটিক্যাল পাথ হচ্ছে এ বি ডি। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য 2 ধরনের কস্ট দেওয়া আছে, একটা হচ্ছে নরমাল কস্ট আর একটা হচ্ছে ক্রিটিক্যাল ক্রাশিং কস্ট। আর টাইমও দেওয়া আছে 2টা, একটা নরমাল টাইম আর একটা হচ্ছে ক্রাশিং টাইম। এই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা সিসি মাইনাস এনসি ডিভাইডেড বাই এনটি মাইনাস সিটি, মানে কস্টের ডিফারেন্স আর হচ্ছে টাইমের ডিফারেন্স। এই দুইটা দিয়ে একটা আরেকটা ভাগ করলে যে জিনিসটা পাওয়া যায়, কস্ট পার ডে টু এক্সপেডিট। অর্থাৎ কোনো একটা অ্যাক্টিভিটি একদিন যদি আমি হ্রাস করি তাহলে কি পরিমাণ কস্ট আসবে এইটা বের করা যায়। তো এই ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করে, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে ফর্মুলা ইউজ করে এ এর জন্য 4, বি এর জন্য 3, সি এর জন্য 2 আর ডি এর জন্য 2 এই কস্ট পাওয়া গেছে। আরেকটা জিনিস হলো এখানে যে এনটি মাইনাস সিটি আছে, এইটা হলো কোন একটা অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম এই পরিমাণ ক্রাশ করা যাবে। এই ভ্যালুটা হচ্ছে 2 - 1 মানে 1, 5 - 2 মানে 3, 4 - 3 মানে 1 আর 3 - 1 মানে 2। এখন ক্র্যাশিং করার জন্য 2টা রুল আছে। 1 নম্বর রুল হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ থেকে কোনো একটা অ্যাক্টিভিটি ক্র্যাশ করতে হবে, ক্রিটিক্যাল পাথের বাইরে ক্র্যাশ করা যাবে না। 2 নম্বর রুল হচ্ছে ক্রিটিক্যাল পাথে যে অ্যাক্টিভিটি গুলো আছে এর মধ্যে কোনটার কস্ট পার ডে সবচাইতে কম, এটাকে করতে হবে সবার আগে। সেই হিসাবে এখানে কস্ট সবচাইতে কম হচ্ছে সি এবং ডি এর মধ্যে, কিন্তু সি কিন্তু আমার ক্রিটিক্যাল পাথে নাই। এই কারণে সি কে আমি ক্র্যাশিং করব না, আমি ক্র্যাশিং করব ডি কে। ডি কে যদি আমি একদিন ক্র্যাশিং করি তাহলে এটা 2 টাকা খরচ বাড়বে। এই জিনিসটাই পরবর্তীতে টেবিলে দেওয়া আছে। শুরুতে আমার টোটাল কস্ট হচ্ছে 26 টাকা এবং ডিউরেশন হচ্ছে 10। আর ডি কে যদি আমি ক্র্যাশিং করি তাহলে এটা একদিন কমে 9 হচ্ছে, আর কস্টিং বেড়ে এটা 2 টাকা বেড়ে এটা 28 হওয়ার কথা। এটা এখানে ভুল আছে, 30 লেখা আছে, এটা 28 হবে। তো এইটা 28 হওয়ার পরে আপনি যদি আবার এখানে যান, এখন 2 দিন হইলো, এখনো ক্রিটিক্যাল পাথ কিন্তু এবিডি আছে, এসিডি কিন্তু ক্রিটিক্যাল পাথ হয় নাই। তার মানে আবার যদি ক্র্যাশিং করি
তাহলে আবার আমাকে ডিকে ক্র্যাশিং করতে হবে। সেকেন্ড টাইমেও যদি আমি ক্র্যাশিং করি তাহলে ডিকে, তখন এটা 30 দিন হয়, এটা 8 দিন হয়। এইভাবে একটা একটা করে ক্র্যাশিং করে বিভিন্ন প্রজেক্ট ডিউরেশন বের করছে এবং টাইম বের করছে। এইটা পরে এই গ্রাফে বসানোর পর সবচাইতে মিনিমাম কস্ট হচ্ছে 8 দিনের সময়। মানে 8 দিনের চাইতে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কস্ট আসলে কমে না। কস্ট এবং টাইমের মধ্যে ট্রেড অফ যেটা হয়, মিনিমাম কস্ট হয় 8 দিনে, এটাই আমাদের সিলেক্ট করতে হবে। এই এক্সাম্পলটা দেখেন, প্লাস আমাদের এইখানে এই অঙ্কটা করা আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য নর্মাল টাইম এবং ক্র্যাশিং টাইম দেওয়া আছে, নর্মাল কস্ট এবং ক্র্যাশিং টাইম দেওয়া আছে। তো ওই ফর্মুলা ইউজ করে, এটা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আমি আঁকলাম, আগের ফর্মুলা ইউজ করে ক্রিটিক্যাল পাথ বের করলাম। আর ওই যে ফর্মুলা ছিল সিসি মাইনাস এনসি ডিভাইডেড বাই টিসি মাইনাস এ, আর কি আরেকটা কি ছিল, টি এনটি না কি জানি ছিল। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কি পরিমাণ কস্ট হয় এটা আমি বের করলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রশ্নের মধ্যে কি বলছে। প্রশ্নের মধ্যে বলছে টু শর্টেন দ্য প্রজেক্ট বাই 3 উইকস, অর্থাৎ 3 উইক আমাকে কমাইতে হবে। 3 উইক কমানোর জন্য আগে যে জিনিসটা দরকার, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পার্টটা বের করা। এ বি ডি এইচ আই, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পার্ট। এই ক্রিটিক্যাল পাথের কোন অ্যাক্টিভিটিটার কস্ট সবচাইতে কম? এ বি ডি, আর এটা কি, এ বি ডি এইচ আই, এইচ এবং আই, এর মধ্যে পার উইকে কস্ট মিনিমাম হচ্ছে আমার এতে। তাহলে আবার এতে সবচাইতে বেশি কমানো যাবে কত? এই 4 - 2, অর্থাৎ 2 দিন। 2 দিন যদি আমি এতে কমাই, পার ডে পার উইকে কমে হলো $500, তাহলে 2 উইকে কমবে হলো $1000। এই জিনিসটাই এখানে বলা আছে। ক্র্যাশ এ বাই 2 উইকস মানে হচ্ছে $1000 আমার এডিশনাল কস্ট লাগবে। এরপরে এ কিন্তু 2 এর বেশি আর কমানো যাচ্ছে না। ক্রিটিক্যাল পাথে যেগুলো আছে BDHI, এর মধ্যে সবচেয়ে পরের বর্তীতে সেকেন্ড বা লোয়েস্ট কস্ট হচ্ছে ডি এর। এই টেবিল থেকে দেখলেই আমরা পাবো ডি এর ক্ষেত্রে কস্ট হচ্ছে 2000 পার উইক। বাকি এক উইক আমরা কমাবো হলো ডি এর জন্য, টোটাল তাহলে 3 উইক করবো। 3 উইকের জন্য টোটাল আগে গেছে $1000, পরে হলো $2000, টোটাল $3000 এক্সট্রা লাগবে। আর সবগুলার নর্মাল কস্ট যোগ করলে হয় আমাদের $94000, আর এই 3000 এক্সট্রা লাগবে। টোটাল কস্ট হচ্ছে $97000। কোশ্চেনের যেটা চাইছে যে 3 উইক যদি কমানো হয় তাহলে আমার কি পরিমাণ টোটাল প্রজেক্ট কস্ট হবে। নর্মালি প্রজেক্ট কস্ট হচ্ছে আমার 94,000, আর এই 3 উইক ক্র্যাশিং করার পরে আরো 3000 বাড়তেছে, 2000 আর 1000, টোটাল হচ্ছে 97,000। ভাই সি কি ক্রিটিক্যাল পাথে ছিল না? হ্যাঁ, এজন্য ও সি ছিল না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সি ক্রিটিক্যাল পাথের মধ্যে নাই। হারুন ভাই, ডিউরেশন কমানোর কারণে খরচ তো কমার কথা, বাড়লো কেন? না, ডিউরেশন ক্রিটিক্যাল পাথের যে কোনো ডিউরেশন যদি আপনি কমান, তার মানে আপনার এডিশনাল রিসোর্স লাগবে। এডিশনাল রিসোর্স বলতে আইদার লেবার লাগবে অতি এক্সট্রা, অথবা ইকুইপমেন্ট লাগবে। তো ক্রিটিক্যাল পাথের যে কোনো অ্যাক্টিভিটির ডিউরেশন কমানো মানে আসলে কস্ট বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা সহজে মনে রাখা যায়। ধরেন নরমালি করলে হচ্ছে একটা বেকু গাড়ি দিয়ে কাজ করা যাইত, কিন্তু আপনার হচ্ছে একদিন কমানোর জন্য দেখা গেছে আরো 2টা এডিশনাল বেকু গাড়ি ভাড়া করতে হচ্ছে। আলটিমেটলি হচ্ছে খরচ এই জন্য বেড়ে যায়। অথবা ম্যান পাওয়ারও লাগতে পারে। দেখা হলো 10 জন লোকে কাজ করতো, খরচ কমানোর একদিন কমানোর জন্য আর 5 জন লোক বেশি নিতে হবে। তার মানে ক্রিটিক্যাল পাথে যে কোনো অ্যাক্টিভিটির টাইম কমানো মানেই হচ্ছে আপনার কস্ট বাড়ানো। হ্যাঁ হারুন ভাই, আমি আরেকটা জিনিস দেখছি, এই যে আপনার ক্রাশিংটা বেশ জটিল। হ্যাঁ, আপনার ক্রাশিং করার কারণে হচ্ছে আপনার নন ক্রিটিক্যাল পাথ ক্রিটিক্যাল হয়ে যায়। মানে এইগুলো আসলে অনেক বিস্তারিত আলোচনার সুযোগ মানে আছে আর কি। এইগুলা আসলে আমাদের তো ম্যাডাম আসলে খুবই প্রাইমারি লেভেলে পড়াইছে। হ্যাঁ, সেটাই দেখলাম। আর যারা একটু কম বুঝেন, আমার মনে হয় এই ক্রাশিং জিনিসটা অ্যাভয়েড করতে পারেন। এটা প্রয়োজনে বাদ দিলেন। এটা বুঝতে গেলে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, আসলে গেইন সেই হিসেবে হবে না। যদি এরকম আসে, এটা একটা সহজ অঙ্ক, এরকম যদি আসে তাহলে দিতে পারেন। কিন্তু এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা কিন্তু যথেষ্ট কঠিন। মাত্র 4টা অ্যাক্টিভিটি দেওয়া হইলেও এটা অনেক কঠিন।
কারো কোনো কোয়েশ্চেন ভাই? কোয়েশ্চেন নাই হারুন ভাই, আমি যে বার দিয়ে যে ম্যাথটা ছিল এটা মিস করে গেছি শর্ট সময়ের জন্য। এই যে এটা- বারের জি প্রবলেম। জি জি, এটা যদি আরেকটা এটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটির স্টার্টিং টাইম, এন্ড টাইম দেওয়া আছে আর কস্টিং দেওয়া আছে। এই এক্স টাইমে এটার প্ল্যান্ড কস্ট কত আর হচ্ছে আর্ন ভ্যালু কত, এই দুইটা বের করতে বলছে। প্ল্যান ভ্যালু হচ্ছে আসলে প্রত্যেকটা অ্যাক্টিভিটির এই লাল এবং ওই যে সাদা কালার আছে দুইটা মিলাইয়া যে ভ্যালুটা আছে এটা হচ্ছে প্ল্যান ভ্যালু। এই দাগের আগ পর্যন্ত এই দাগের বাম পাশে এটা পুরোটা আছে, এটাও পুরোটা আছে, এটা আছে 80%, এটা আছে 15%। এইগুলো আমি সাম করব, এটা হচ্ছে আমার প্ল্যান ভ্যালু, এই 50K প্ল্যান ভ্যালু। আর আর্ন ভ্যালু হচ্ছে লালগুলা এটাতে কত 18K, এটাতে হচ্ছে 10K এর 80%, 10K এর 80% মানে 8K, এটাতে হচ্ছে 20K এর 70%, 20K এর 70% মানে হচ্ছে 14K, আর এটাতে আসলে নাই, জিরো। এইগুলো যদি সাম করি, এগুলো সাম করলে আসলে 40K, এটাই চাইছে। ওকে, প্লিজ, থ্যাংক ইউ হারুন ভাই। তাহলে এই যে কারেকশন করা ফাইল গুলো একটু দিয়ে দিয়ে। আর ম্যাডাম কিন্তু বলছে যে যে পরবর্তী চ্যাপ্টার যেটা ছিল ওই যে মানে অ্যাকাউন্টিং এর মতো যে ম্যাথ গুলা, হ্যাঁ এগুলো আসবে না। হ্যাঁ, ম্যাডাম Accounting এর বলছে যে এটা আসবে না, Accounting স্পষ্টভাবে এর আমার মনে আছে আর কি। অ্যাকাউন্টিং এর অঙ্ক ওইভাবে আসবে না, ডিটেইলে আসবে না, মানে একদমই কি আসবে না কিনা, কারণ একদমই যদি না আসে না তাহলে না syllabus ম্যাডাম আমি যেটা বুঝছিলাম ম্যাডামের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ম্যাডাম তো মুখেও বলছে যে এটা জাস্ট পারসিভ করার জন্য আমাদেরকে এই এক্সারসাইজ গুলো করানো হয়েছে, এটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে, ওইখানে থিওরি টিউরি আসতে পারে, ম্যাথ আসবে না। বলা হয়েছিল যে এটা তো এক্সেলেও করা যাবে না, মানে এক্সেলে করলেও এটা সম্ভব না, অনেক লেন্দি হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, বলছিল এগুলো ওইগুলা ম্যাথ এক্সারসাইজ করে হচ্ছে টাইম কিল করার প্রয়োজন নাই। আর তাহলে কি এইখানে আমাদের সিলেবাস কি 4 আর 5 এই দুইটাই? না না, ওইটা আছে, ওইটা থেকে থিওরি, মানে ওইখানে আপনার ওইটা কি ওইখানে চ্যাপ্টার নাম theory কম। ক্যাপাসিটি ম্যানেজমেন্ট। ওইটার মধ্যে কিন্তু থিওরি কম, ওটার মধ্যে অঙ্কই বেশি। না না, অঙ্ক বেশি থাকলে অঙ্ক আসবে না। ম্যাডাম কোনটাতে যেন একটু বলছিল জঙ্কার, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, বাট এরকম এটাই ওই যে অ্যাকাউন্টিং এর অঙ্কটা ওইটাই, বলছিল, ওইটাই। যে এক্সেলে যেটা করছিল Excel ওইভাবে operation। করতে হবে না। এটুকু বলছিল যে না এটা পরীক্ষায় আসবে না, কারণ এটা তো আমার ধারণা ছিল যে ওইখানে যে এত বিশাল ক্যালকুলেশন দিছে ওইভাবে হয়তো আসবে না, ছোটখাটো করে দিতে পারে, এরকম আমার ধারণা ছিল। না না না, ছোটখাটো দিবে না, কারণ অনেক বড় অঙ্ক তো ভাই, ছোটখাটো করে। টোটাল ওই চ্যাপ্টারের লাস্টের মধ্যে কুইজ আছে 15টা না কয়টা, 10টা কুইজ আছে, এই কুইজ গুলা পারলে মনে হয় হবে। নোমান, আপনি একটু ওভারঅল একটা সামারাইজ মানে সিলেবাস দিতে পারবেন গ্রুপে, তাহলে সবাই হয়তো ইয়ে করবে। সবাই এটা মনে হয় আগামী দিন ক্লাস হওয়ার পরে ম্যাডাম হয়তো ক্লিয়ার করবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত যেটা সেটা হইতেছে আপনার ক্যাপাসিটি ম্যানেজমেন্ট, তারপর আজকে যে চ্যাপ্টারটা করলাম, আর হচ্ছে সেলস এন্ড অপারেশন প্ল্যানিং। হ্যাঁ। এবং আমি ব্যক্তিগতভাবে গেস্ট ফ্যাকাল্টির কোনো হচ্ছে কিছুই প্রিপারেশন ওইভাবে নিব না আর কি, মানে স্কিপ করা, যাতে অন্তত এইগুলা থেকে আসলে লেখা যায় আর কি, ওইগুলাতে যাওয়া। এই মুরাদ ভাই, আপনি কি জানেন টাউন ফাইনালে উনি কি ম্যাথ দেয় বা থিওরি দেয় কিনা, বা মিক্সড, এরকম কি কোনো খোঁজ খবর না, পাইছেন? এটা আমি জানি না, তবে আমাদের অ্যাকাউন্টিং ফাইনালের দিন ওনার একটা কোর্সের ফাইনাল হচ্ছিল, তো স্টুডেন্টরা থিওরি চেয়ে এনেছিল যে ম্যাডাম আমাদেরকে থিওরি দেন, খুব সম্ভবত ফাইনান্স ছিল সেটা। ওইটা ম্যাডাম ফাইনাল। খুব বাজে একটা থিওরি কোয়েশ্চেন হয়তো ম্যাম করছিল, সবাই খুব হতাশ ছিল আর কি এক্সাম হলে যেটা দিচ্ছিলাম। তো ম্যাডামরা আমাদের রিকোয়েস্ট করতে হবে ম্যাথ বা থিওরি এইভাবে না, যে প্রশ্নটা যেন আমরা সবাই মানে অ্যান্সার করতে পারি, সহজ করে দেন। কোনো কাজ হবে কিনা আমার সন্দেহ আছে ম্যাডাম, কারণ গত 20 বছরে চেঞ্জ হয় নাই। কেমনে হবে? আমাদের আঞ্চলিক ভাষায় গ্রামে একটা প্রবাদ আছে যে দাঁত ডাংরা হাসি কান্না কিছুই বোঝা যায় না। আচ্ছা, আমরা একটু পজিটিভলি নিতে পারি। মিড টার্মে কিন্তু
ম্যাম যে বিশাল বিশাল অঙ্ক প্র্যাকটিস করে গেছি আমরা ম্যাথ, সেগুলো থেকে না দিয়ে খুব ছোট্ট একটা সিম্পল দুইটা ম্যাথ দিছে, বাকিগুলা থিওরির মধ্যে দিয়েছে। তো আমাদের মনে হয়তো ভাগ্যটা এমন হতে পারে, এই প্যাটার্নও যেতে পারে। হ্যাঁ, এটা হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। ভালো হলে গেলে তো বেঁচে গেলাম। দেখা যাক। আচ্ছা ভাই, ক্যাপাসিটি ম্যানেজমেন্ট থেকে তো অঙ্ক আসবে মনে হয় না? ক্যাপাসিটি ম্যানেজমেন্ট থেকে ক্যাপাসিটি ম্যানেজমেন্ট থেকে অঙ্ক আসার কথা, আর ক্যাপাসিটি ম্যানেজমেন্ট অঙ্ক ছোট সহজ ছোট। আছে। ছোট ছোট, রাইট। হ্যাঁ, ছোট ছোট এরকম কমপ্লেক্স প্রজেক্ট ম্যানেজমেন্ট অঙ্ক আসলে অনেক বড় বড়। সেই প্রজেক্ট আমরা করে ফেললাম, এবার নিজেরা প্র্যাকটিস করে বাকিটা শুক্রবারে আবার হারুন ভাইকে ধরবো না বুঝলে। ক্যাপাসিটি ম্যানেজমেন্ট তো যে ডিসিশন ট্রি কি কি জানি আছে, ভুলেও গেছে আসলে। কত আগে যে পড়াইছিল ম্যাডাম, অনেক গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, ডিসিশন ট্রি আছে, রাইট। আচ্ছা, আমরা আরেকটা ক্লাস করবো না হারুন ভাইয়ের কাছে এর মধ্যে, কালকে না পরশু দিন? আরেকটা পরীক্ষার পরে ভাই, এখনই এইচআরএম করি। হ্যাঁ, এখন পরে আরেকদিন করলে হবে। আরেকটা জিনিস বলুন তো ভাই,